আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আজকে আমাদের লাইভ সেশনে। কেমন আছেন সবাই? আজকে আমরা 9টা 50 মিনিটের ক্লাসটা আমরা 8টায় নিয়ে এসেছি এবং আজকে 8টায় আনার মূল কারণটা হলো আমাদের আজকে যে পেইড বেজের ক্লাসটা ছিল 8টায়, এটা আজকে এক্সাম ছিল, যে কারণে আমরা চিন্তা করলাম যে আজকে 8টায় আপনাদের ক্লাসটা উপহার দিই, তাহলে অনেকগুলো প্রশ্ন আমরা সলভ করতে পারবো অনেক বেশি। আর যাই হোক, আজকে ক্লাসটা খুবই চমৎকার একটা ক্লাস হবে এবং ক্লাসটা সবাই থাকবো, বিশেষ করে সাহিত্য এবং ব্যাকরণ উভয় কিন্তু ক্লাস হবে এখানে। তা সাহিত্যের যারা দুর্বল আছেন তাদের জন্য অবশ্যই থাকতে হবে। এবং আজকের ক্লাসটা কিন্তু বিশেষ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যারা আমরা বিশেষ পরীক্ষা দেবো, 51তম 52তম বিশেষ পরীক্ষা দেবো, তাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা দেবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রাইমারি সহকারী শিক্ষক সামনে যে সার্কুলার আসতেছে, নিবন্ধনের সার্কুলার আসতেছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি আমরা যারা 10 থেকে 20তম চাকরি পরীক্ষাগুলো দিই সেগুলোর জন্য গুরুত্বপূর্ণ। এক কথা বাংলাদেশ সকল চাকরির জন্য গুরুত্বপূর্ণ। সমাজসেবা পরীক্ষা দিবেন, এরকম যারা বিভিন্ন চাকরি পরীক্ষা, এক কথায় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য, আপনি জব সেক্টরে প্রতিযোগিতা পরীক্ষা যে জব পরীক্ষা দিতে চান না কেন, এই ক্লাসটা সবার জন্য গুরুত্বপূর্ণ। আর আমি সবসময় প্রতিদিন একটু ভিন্ন ধর্মী প্রশ্নগুলো রেখে থাকি, যেগুলো বারবার চাকরি পরীক্ষা আসে এবং কনফিউশন সৃষ্টি করে, যেগুলো আপনারা পারেন না পরীক্ষার হলে গিয়ে। এই প্রশ্নগুলো কিন্তু আমি রেখে থাকি এবং আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেগুলো অবশ্যই আপনারা করবেন এবং জবাব দেবো। এখন অনেকে মনে প্রশ্ন, স্যার আজকে ক্লাসটা আমরা শেষ পর্যন্ত করব, স্যার আছে কোনো গিফটের আয়োজন আছে কিনা, বিরিয়ানি তবরক এগুলোর ব্যবস্থা আছে কিনা? এগুলোর ব্যবস্থা থাকবে, টেনশন আর কোনো কারণ নেই। কারণ তবরক বিরিয়ানি অবশ্যই থাকে, অনেক কষ্ট করে আপনারা ক্লাস করেন, শেষে যদি তবরক বিরিয়ানি না দেওয়া হয় তাহলে তো মনটা খারাপ থাকবে। তো এগুলো থাকবে, টেনশনের কোনো কারণ নেই। তার আগে আমি আপনাদেরকে কিছু নাম আমি পড়বো আজকে। আপনাদের সময়ের কারণে আমরা অনেক নামগুলো পড়তে পারি না, তবে আজকে আমি আপনাদের অনেক নাম আমি পড়বো। এখানে অনলাইনে যারা আছেন নামগুলো পড়বো, দেখবো যে আপনারা আসলে কি কোন জায়গা থেকে আমাদের লাইভ সেশনে যুক্ত হয়েছেন, একটু কমেন্টের মাধ্যমে আমি দেখতে চাই। আমাদের সাথে নূরজাহান আছেন, আমাদের সাথে নিউজা খাতুন এবং মানিক আছেন, প্রতিদিন ক্লাস করেন। শফিকুল ইসলাম তিনিও আছেন আমাদের সাথে, জানাতুল তিনিও প্রতিদিন নিয়মিত ক্লাস করেন। যারা এরকম নিয়মিত পড়ার টেবিলে থাকে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। গতকাল কিন্তু মনসা লাইভ সেশন করেছিলাম যে নিয়মিত টাইম মেনটেন করে পড়াশোনা করা, আমরা কিন্তু সেটা করি না। আমরা অনেক মস্তিষ্ক, অনেকে হতাশায় বিগড়িয়ে গেছে অনেকের মস্তিষ্ক, এবং অনেকে সেকা খেয়েও ব্যাকা হয়ে গেছেন, এরকম অনেক আছে। অনেকে ডিভোর্স হয়ে গেছেন, এই বিভিন্ন কারণে মানুষ কিন্তু অনেক বেকার আছে এবং অনেকের এজও শেষ হয়ে যাচ্ছে, চাকরি বয়স কম, এবং অনেক মানসিক ডিপ্রেশনে ভুগতেছেন। তো যাই হোক, যে যেখানে থাকেন আবার অনেক অর্থ কষ্টেও ভুগতেছেন, কিন্তু হতাশ হওয়া যাবে না। আপনার মতো এরকম প্রত্যেকটা সেক্টরে মানুষ কি করে, একটু চেষ্টা করে সবসময় যে আমি না, সবসময় মানুষ কিন্তু একভাবে থাকবে না। একসময় একজন মানুষকে দেখছেন ভ্যান চালাতে, উনি যে অল টাইমে ভ্যান চালাবে এমন তো না, ওনার লাইফ একসময় চেঞ্জ হবে এবং আপনার লাইফটাও চেঞ্জ হবে। তবে আপনার ভাগ্যের পরিবর্তন আপনি নিজে ঘটাতে পারবেন, এটা স্রষ্টা চাইলেও আপনার ভাগ্যটা সে ঘটিয়ে দিতে পারবে না যদি আপনি স্রষ্টার দিকে তাকাই থাকেন। দূর, আল্লাহ দেয় নেই চাকরি, এগুলো বলা যাবে না। অনেকে কিন্তু বলে যে না চাকরি হয় না, সব চাকরি টাকা দিয়ে ঘুষ দিয়ে হয়, এরকম কথাবার্তা কিন্তু অনেকেই বলতেছে যে সব টাকা দিয়ে হয়। আসল কথা, যে যার যোগ্যতা নাই ও এই কথাটা সবসময় বলে যে টাকা ছাড়া চাকরি না। এগুলো বেশিরভাগই বলে কারা, যার যোগ্যতা নেই। আপনি একটা নিজের কাছে নিজে প্রশ্ন করছেন, আপনি অনার্স কমপ্লিট করছেন কতদিন হয়, এবং আপনি কয়টা চাকরি ভাইবা দিয়েছেন এই পর্যন্ত, এটা একটু নিজেকে বলুন। ভাইবা দেওয়ার পরে আপনি যদি 5-6টা ভাইবা দিতেন, তখন যদি না হতো তখন একটি অন্যের দোষারোপ করতে পারতেন যে আমি এতগুলো ভাইবা দিলাম তারপর আমার জব হলো না। কিন্তু আপনি একটা ভাইবা না দিয়েই যদি আপনি এই ধরনের মন্তব্য করেন তাহলে কিন্তু বেমানান। তো প্রচুর পরিমাণে চাকরি সার্কুলার প্রতি সপ্তাহে কিন্তু আসতেছে, কিন্তু আমাদের পড়াশোনা লেগে থাকতে হবে। এক কথায় লেগে থাকতো। অনেকে কিন্তু ফার্স্ট ইয়ার থেকেই পড়াশোনা শুরু করে, কিন্তু আপনারা অনেকে ফার্স্ট ইয়ার থেকে পড়াশোনা শুরু করেন না, এটা গ্যাপ থেকে যায় দীর্ঘ, যে গ্যাপটার কারণে আপনার পড়াশোনার ল্যাকিংসটা তৈরি হয় এবং আপনি টাইমটা মতো পড়াশোনা করেন না, একটা রুটিন ফলো করেন না যে আমি আগামীকাল কি কি করব, রাতে ঘুমানো যাওয়ার আগে সেটা তৈরি করেন, এই প্ল্যানটা করেন না। আপনারা কি করেন যে কোন সময় যাব, বিছানায় যাব, ভিডিও কলে কোন সময় কথা বলবো, এই ধান্দায় থাকেন ব্যস্ত। এই ভিডিও কলে কথা বলতে বলতে রাত 2টা 3টে বাজে ঘুমায় যান, সকালে ওঠার টাইম পায় না, এই হলো অবস্থা আপনাদের। তাহলে এইভাবে কখনো চাকরি হবে না, এটা মাথায় রাখেন। অবশ্যই আপনি ঘুমাতে যাওয়ার আগে আপনি প্ল্যান করবেন, আগামীকাল সকালে ফজর নামাজের পর কি করবেন, কোন সাবজেক্ট পড়বেন, এরপর আরো কি কি কাজ আছে, এগুলো আপনি তৈরি করবেন। কিন্তু সেগুলো না করে এমন রোমান্টিক মুডে চলে যান, আর কাজ হয় না। ঠিক আছে, এগুলো করা যাবে না ভাইয়ার, এগুলো করা যাবে না, বেকার লাইফে এগুলো একদম করা যাবে না। আমাদের এক কথা হলে করতে হবে কি, পড়াশোনার সাথে লেগে থাকতে হবে, পড়াশোনার সাথে লেগে থাকতে হবে। আচ্ছা, আমরা দেখি মুন আছেন আমাদের সাথে, আফসান আক্তার আছেন আমাদের সাথে। কথাগুলো কিন্তু বাস্তব কথাই কিন্তু বলেছি। আর সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কিছু পাবো কিনা অনেকে আমাকে জানিয়েছেন, অবশ্যই পাবেন। এবং মানুষের কিন্তু আমাদের কল সেন্টারের জন্য একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল, এবং সেখানে অনেকে আবার আমাকে মেসেজ দিয়ে লেখে স্যার চাকরিটা কোথায় হবে, কোন শাখায় লাগবে, সব কিন্তু সুন্দর মতো লেখা থাকে একটা জায়গায়, তারপর মানুষ প্রশ্ন করে। তো এরকম অনেক কিছু আছে যে একটা জায়গায় লেখা আছে, একটা জায়গায় যে এই জিনিসটা এখানে লেখা আছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস, আর আপনি যদি প্রশ্ন করেন এটা কিসের ক্লাস, তাহলে হয় জিনিসটি তো লেখাই আছে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস।
ঠিক আছে, তা যে কোনো একটা সার্কুলার দিলে সার্কুলারটা ভালো করে পড়তে হয়। তা আমি চিন্তা করলাম আমি একটা সার্কুলার দিলাম আমাদের জব মেডিসিন, এই সার্কুলারের ভিতরে স্টুডেন্টদের এতটা ল্যাকিংস, তাহলে বাজারের আমাদের যে সরকারি চাকরিগুলো হয় সেগুলো কি অবস্থা? একটা জিনিস মনে রাখবেন, আমাদের পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ দেশ, আবার যত পরিচিত সরকারি চাকরিজীবীরা করোনা বলেন যাই বলেন তাদের বেতন ঠিকই পাইছে, তাদের বোনাসটা ঠিকই পেয়েছে, তাই না? তারা সুন্দরী মেয়েটারও তারা বিয়ে করছে, তারা সবই করছে এই সরকারি চাকরিজীবীরা। তো একমাত্র সরকারি চাকরিজীবীরা বাংলাদেশি সুখী সুখী দম্পতি এবং তারা মেরিটিয়াস, একমাত্র সরকারি চাকরিজীবীরা মেরিটিয়াস, অন্যরা মেরিটিয়াস না। এটা আপনার সমাজ ওইটাই দেখতে চায়। পড়াশোনা যদি করতে হয়, নিজের যদি একটা ভালো একটা পজিশনে নিয়ে যেতে চান, একটা ভালো জায়গায়, তাহলে অবশ্যই পড়াশোনার টেবিলে থাকেন, পড়াশোনা করেন। ওকে। আর স্যার সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী আজকে আমি বলতেছি এই যে সমাজসেবার বই দুইটা, সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী সমাজসেবার বই দুইজন পাবেন, এটা নিশ্চিত থাকেন। এবং আর কেরিয়ার প্লাস বাংলা বই, এই কেরিয়ার প্লাস বাংলা বই, এই কেরিয়ার প্লাস বাংলার নতুন এডিশনের দুইটা বই পাবেন। তো আজকে দেখি সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কারা থাকেন সেই তালিকায়। এবং অবশ্যই কপি করবেন না, আপনারা কিন্তু কপি করেন, কপি বাস তারা কিন্তু কখনোই পাবেন না, গিফট পাবেন না। এই কপি বাস থাকা যাবে না, এটা মাথা বেঁধে রেখে, কপি বাসদের আমরা কখনোই গিফট দেই না। আমরা গিফট দিই যারা প্রকৃত স্টার করে এবং যারা প্রকৃত তারা যারা শেয়ার করে এবং যারা মেনশন করে তাদেরকেই আমরা দিয়ে থাকি। আচ্ছা, রূপালী আক্তার রাজু আছে আমাদের, শফিকুল ইসলাম আছেন আমাদের সাথে, কে এস শামিমা হাসান তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং আমিরকে আরও কিছু নাম তুলিকা আছেন আমাদের, তাহমিনা আছেন, আরও কারা কারা আছেন একটু কমেন্টে জানান। ডলি রায় তিনিও আদাব দিয়েছেন, তিনিও আমাদের সাথে যুক্ত হয়েছেন। আরও কারা কারা যুক্ত একটু ঝটফট জয়েন করে ফেলেন, তাহলে আমরা দ্রুত ক্লাসে শুরু করতে পারবো। আজকে শনিবার দিন, বন্ধের একটা দিন, আসলে বেকারদের আসলে সব দিনই বন্ধ আবার সব দিনই খোলা টেশনের কারণে। চাকরি করবেন, অনেকে প্রাইভেট চাকরি করতে 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 হাঁপিয়ে গেছেন, এখন চিন্তা করছে না অনেক চাকরি করছে আর করবো না, এবার একটু পড়াশোনা টেবিলে বসি। হ্যাঁ, একটু পড়াশোনা টেবিলে বসেন, সার্কুলার আসবে না আসবে না, যখন আসা শুরু করবে তখন একদম চোখের দেখবেন সব ঝাঁকানাকা, দেখবেন বিশেষ এসে যাবে, প্রাইমারিও দিয়ে দেবে, নিবন্ধন দিয়ে দেবে, তখন দেখবে চারপাশে শুধু চাকরি পরীক্ষা। এই জন্য আগে থেকে নিজেকে প্রস্তুতি করে যারা গুছিয়ে রাখে তাদেরকে বলা হয় বুদ্ধিমান। তা বুদ্ধিমান স্টুডেন্ট তারাই যারা তাদের কাজটা গুছিয়ে রাখেন। আপনি ম্যাথে দুর্বল আছেন, ম্যাথ ভালো করে পড়ে রাখেন, ইংরেজি দুর্বল আছেন, ইংরেজি ভালো করে হ্যান্ডনোট তৈরি করে রাখেন, এবং জিকে হ্যান্ডনোট তৈরি করে ফেলেন। অল টাইম আপনার নজর রাখতে হবে যে বিশ্বে কোন জায়গায় কি ঘটে, মানে এই আলোচিত যে বিষয়গুলো খেলা, অর্থাৎ পড়াশোনা রিলেটেড আপনাকে থাকতে হবে। ঠিক আছে, পড়াশোনা। আর অনেকে বলেন স্যার আমি কি প্রেম করবো না, করো, প্রেম করো, পার্ট টাইম তো করতে, মনুষ্যজীব না, ওগুলো টুকটাক করবেই, কিন্তু একটু কমাই দিবে, একটু বেশি করার দরকার নেই। বেশি করতে পারবো যখন চাকরি পাবা তখন অনেক করতে পারবো, যদি চাকরি পাও না প্রচুর পরিমাণে করতে পারবা, প্রচুর পরিমাণে করতে পারবা, চাইলে তুমি প্রত্যেকটা জেলায় জেলায় একটা করে করতে পারবা। এজন্য আগে ওই পর্যন্ত যেতে হবে, ওই পর্যন্ত যেতে হবে। আচ্ছা দেখি এনি বলছে স্যার আমি সমস্যা বইটা আজকে হাতে পাইলাম, থ্যাংক ইউ। মাসুদ রানা আমাদের, মিলন রায় তিনি আমাদের সাথে, তারপর কি দীপান্বিতা তিনিও আমাদের সাথে, রেশমি বেগম আছেন আমাদের সাথে, এবং আমাদের সাথে কি তুটু ইসলাম তিনি আছেন আমাদের সাথে, আতিকা তিনিও আমাদের আছেন, তারপর ফাতেমা সুরাই আছেন আমাদের সাথে, সাদিক আছেন আমাদের সাথে, শফিকুল ইসলাম তিনি আছেন আমাদের সাথে, আশিক আলী তিনি আমাদের সাথে যুক্ত হয়েছে রাজশাহী থেকে, এবং রঞ্জিত শর্মা তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, এবং নাজিয়া তিনিও আমাদের সাথে কিন্তু যুক্ত হয়েছে, শফিকুল ইসলাম তিনি অল টাইম কিন্তু আমাদের সাথে আছে, এবং তিনি কিন্তু মেনশন করে, অবশ্যই মেনশন করতে হবে, মেনশন না করলে হবে না, মেনশন না করলে হবে না। এইডস কি বাঁচতে হলে জানতে হবে, এইডস কি বাঁচতে হলে জানতে হবে। তা আমি যে প্রশ্নগুলো রাখি এই প্রশ্নগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসে না। এই যে পাগলাগারদ থেকে কারা কারা যুক্ত হয়েছেন একটু কমেন্ট করেন, দ্রুত। পাবনা থেকে আছেন আমাদের সাথে, দ্রুত দ্রুত সবাইকে মেনশন করে, আপনার প্রিয়জন যে আছেন তাকে মেনশন করেন, একটু মেনশন করে। আচ্ছা, শশী ও কুসুম বাংলা সাহিত্যের কোন বিখ্যাত উপন্যাসের দুটি চরিত্র একটু বলেন তো? শশী ও কুসুম, দ্রুত 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 দ্রুত। একজনে স্যার সমাজসেবার বইটা অত ভালো না, মোহাম্মদ জাফর একটা কথা বলছেন, সমাজসেবার বইটা অত ভালো না। হ্যাঁ, আপনার যে সময় এইটার ভিতর আপনি শেষ করেন, আপনি সময় পাবেন 1.5 থেকে 2 মাস, এর বেশি সময় আপনি পাবেন না। আপনি চাইলে আপনার কাছে আরো অনেক বই আছে, ওই মোটা মোটা ওগুলোও পড়েন। আমরা জাস্ট বলেছি এটা সাজেশনমূলক বই। যদি সরকার বলতো যে 6 মাস সময়, তাহলে আপনার জন্য আমি একটা মোটা নায়িকা ময়ূরের মতো একটা বই করতাম, এবং আপনাদের কোর্স ফি আমরা 1600 টাকা রাখতাম। আপনারা কোর্স ফি রাখছি 650 টাকা, তবে এতগুলা ক্লাস, এবং আপনার টাইম আছে 1.5 মাস। আপনারা অলরেডি জেনেই ফেলেছেন যে আগামী 1.5 মাসের ভিতরে পরীক্ষা হয়ে যাবে সমাজসেবা, এবং প্রশ্ন তৈরি করবে বুয়েট, এবং বুয়েটের দায়িত্ব অথবা আইবি অথবা বুয়েটের কাছে দায়িত্ব চলে যাবে। এটা আপনারা গতকালই কিন্তু দিয়ে দিছে। তাই যে সময় পাবেন ওই পানি খাওয়ার আর টাইম পাবেন না। এখানে যে পরিমাণ তথ্য দেয়া আছে এক কথায় উত্তর, এই বইটা যদি এক কথায় উত্তর ছাড়া যদি আমরা 4টা এমসিকিউ দিয়ে করতাম, এই বইটা ডাবল হইতো, ডাবল পৃষ্ঠা হইতো এই বই। আগে পড়েন, এইটা পড়ে শেষ করেন। আমরা তো বলি যে একটা বই পড়ে শেষ করেন,
কেউ কথা দিতে পারবেন যে এখানে একটা বাংলা বই আমি একটা বাংলা বই লিখেছি, এই যে বইটা, এই বইটা সবার অনেকের কাছেই আছে, তো এই বইটা শেষ করতে পারছেন এমন বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে জি স্যার আমি এই বইটা শেষ করতে পারছি? আপনি পারেন নাই। এই বইটা বুকে হাত দিয়ে ওই বলতে পারবে যে বিসিএস ফাউন্ডেশন ব্যাচে আছে। কারণ বিসিএস ফাউন্ডেশন ব্যাচে পোলাপান এরকম মোটা মোটা বাংলা বই শেষ করে, মোটা মোটা ইংরেজি বই শেষ করে, মোটা মোটা জিকে বই ডাবল বই শেষ করে, দৈনন্দিন বিজ্ঞান বই, ওর কাছে আলাদা আলাদা এক একটা পাবলিকেশনস এর বই থাকে। এটা মাথার ভিতরে গেঁথে রাখবেন সবসময়। আচ্ছা এবার কি, আচ্ছা মানিক অনেকগুলো শেয়ার করতেছে, নীল পরি আছে আমাদের সাথে। আচ্ছা যারা যারা পরি আছেন, পরীরা সবাই থাকেন, আর আমরা এখানে কিছু প্রশ্ন এখানে পড়াই আপনাদের। ওকে আচ্ছা এরপরে বলো এখানে কি হবে? শশী ও কুসুম, উত্তরগুলো বলো। এটা একটা উত্তরগুলো বলো, শশী ও কুসুম। স্যার অনেকে আছেন। ওকে আপনারা ক্লাসগুলো করতে থাকেন, আমরা আপনাদের উত্তরগুলোর জন্য রেডি আছি। আমি প্রশ্ন উত্তর আমি দেখব যে শশী ও কুসুম এই প্রশ্নটা কতবার আসছে চাকরি পরীক্ষায় বলো না? একটা হলো শশী আর একটা আসে কুসুম, একটা শশী আপু আর একটা কুসুম আপু। তো বাংলা সাহিত্যের কোন উপন্যাসের বিখ্যাত চরিত্র? এটা কি গোরা? আমরা জানি গোরা এটা না। গোরা একটা বিখ্যাত উপন্যাসকার, বলতে পারবা? এই গোরা উপন্যাসটি, এই উপন্যাস গোরা উপন্যাসটি কার বলো তো? গোরা উপন্যাসটি কার বলো? এটা একটা গোরা একটি রাজনৈতিক উপন্যাস। গোরা এটা কি? এটা একটি রাজনৈতিক, এই উপন্যাসটা রচয়িতাকে বলো। এটাকে বলা হয় রাজনৈতিক উপন্যাস। দ্রুত বলো, রাজনৈতিক উপন্যাস। তা গোরা বাংলা সাহিত্যের বিখ্যাত একটা রাজনৈতিক উপন্যাস। গোরা উপন্যাসটি রচয়িতাকে, এর রচয়িতার নামটা বলো, দ্রুত বলতে হবে। বিয়ের সংবাদটা কবে হবে স্যার? মুসলিম, তুমি কি বিয়ে করবা? তোমাদের আসলে কাজ নাই, কাম নাই, করবে কি? এরা বিয়ে নিয়ে টেনশনে আছে, চাকরি নাই, তুমি বিয়ে করে কি করবা? স্যার মাথার ব্রেন কাজ করে না, দোলন দোলন, তার দুই তিনটে বিয়ে করে নাও। যাকে মাথায় কাজ করে না তার একটা দুইটা বিয়ে করো, তার টেরটা পাবা বিয়ের মজা কত। বিয়ের মজা খালি এক রাতি, এরপর আর মজা পাইতেন না। ঠিক আছে, বিয়েটা আগে করে লন, হ্যাঁ আগে করে লন। তাই রাজনৈতিক উপন্যাস গোরা উপন্যাসটি কার? এই যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন বলছে, মরিয়ম আক্তার। থ্যাংক ইউ মরিয়ম আক্তার, তুমি একদম রিয়েল। তাহলে এটা হলো গোরা উপন্যাসটিকে আমাদের রবি ঠাকুর, লিখে রাখো রবি ঠাকুর। তা রবি ঠাকুর একটা বিখ্যাত রাজনৈতিক উপন্যাস হলো গোরা। এবার আছে পুতুল নাচের রীতিকথা। এবার আছে এই পুতুল নাচের রীতিকথা। হ্যাঁ শশী ও কুসুম আপনারা বলে ফেলছেন, এটা হলো পুতুল নাচের রীতিকথা। পুতুল নাচের রীতিকথাটা কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। আর মানিক বন্দ্যোপাধ্যায় আর একটা উপন্যাস আছে বিখ্যাত, পদ্মা নদীর মাঝি, তাই না? মানিক বন্দ্যোপাধ্যায় আর একটা বিখ্যাত উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি, এবং তার কি পুতুল নাচের রীতিকথা। তা শশী ও কুসুম কোন উপন্যাসের চরিত্র? পুতুল নাচের রীতিকথা। পুতুল নাচের রীতিকথা কার? এটা হলো মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। এবার দেখো কবি, কবি উপন্যাসটি কার? এই উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এটা কিন্তু অনেকবার চাকরি পরীক্ষা আসছে। কবি উপন্যাসটির রচয়িতাকে, এটা হলো পশ্চিমবঙ্গের একজন রাইটার, তার নাম হলো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এবার উত্তম পুরুষ এই উপন্যাসটা হলো রশিদ করিম। এটা অনেকবার জব পরীক্ষা আসছে। উত্তম পুরুষ এই উপন্যাসটি কার? উপন্যাসটি হলো রশিদ করিম, লিখে রাখেন। উত্তম পুরুষ হলো রশিদ করিম, দ্রুত রাখো। স্যার সবচেয়ে বড় উপন্যাস গোরা, বড় হোক আর ছোট হোক আর খাটো হোক আর বেটা হোক, ওটা সমস্যা নাই, পড়তে হবে। এক কথায় কি তোমার পড়তে হবে, মনে থাকবে, পড়তে হবে। তার উত্তম পুরুষ উপন্যাসটি কার? রশিদ করিম। আর একটা আছে উত্তর পুরুষ, রিজিয়া রহমান। হ্যাঁ উত্তর পুরুষ ওটা। কবি উপন্যাসটি কার? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের রীতিকথা মানিক বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক উপন্যাস গোরা টাকার আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলে ডান। হ্যাঁ লেখা শেষ হলে ডান লেখো। স্যার আপনি কিপ সাবজেক্ট ক্লাস নিবেন বাংলার? হ্যাঁ নিব ববি, নিব। রোদেল আক্তার নিব, নিব, টেনশনে নিব। ফাতেমা আক্তার। হ্যাঁ উত্তম পুরুষ রশিদ করিম, উত্তম পুরুষ রশিদ করিম। বিখ্যাত বিভিন্ন উপন্যাস আছে, যেমন শবনাম উপন্যাসটি কার? শবনাম উপন্যাসটি কার? এটা কিন্তু বারবার আসে। আব্দুল্লাহ উপন্যাসটি কার? কিছু কিছু উপন্যাস আছে বারবার আসে। এই শবনাম, শবনাম উপন্যাসটি কার বলতে পারো? শবনাম উপন্যাসকার বলো, শবনাম উপন্যাসকার বলো, শবনাম উপন্যাসটিকার। এটা বারবার আসে শবনাম। আবার আর একটা পরীক্ষা বসে, আব্দুল্লাহ উপন্যাসটিকার। হ্যাঁ আব্দুল্লাহ উপন্যাসটিকার বলো, আব্দুল্লাহ উপন্যাসটিকার। শবনাম উপন্যাসটিকার, আব্দুল্লাহ উপন্যাসটিকার। দেখি এই দুইটা বিখ্যাত উপন্যাস নাম পারেন কিনা আপনারা। শবনাম উপন্যাসটিকার, আব্দুল্লাহ উপন্যাসটিকার, দ্রুত বলো। হ্যাঁ আকলিম একটা, উত্তম পুরুষ রশিদ করিম। হ্যাঁ কবি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের আজকে অনেকগুলো প্রশ্ন বলবো, তাহলে আপনাদের মেমোরিতে ঢুকে যাবে, এগুলো পরীক্ষা হলে গেলে আপনি বুঝতে পারবেন। শবনাম উপন্যাসটিকার, শবনাম উপন্যাসটিকার বলতে হবে। সবার আগে কে বলতে পারেন দেখি? এই যে দেখেন আপনারা যে বলতে পারতেছেন না, তার মানে আপনাদের ল্যাকিংস আছে, আপনারা পড়াশোনা করেন না। এই প্রমাণ এখানেই যে আপনারা পড়াশোনা করেন না, আপনারা অল টাইম শুধু ফেসবুক চালান। নাহলে আমি প্রশ্ন করি টাস জবাব দেন না। এই একজন বলছে স্যার শামীম রেজা বলছে শবনাম সৈয়দ মুস্তফা আলী। ভেরি গুড, শামীমকে অসংখ্য ধন্যবাদ। শামীমের কোনো গার্লফ্রেন্ড নাই, ওর কোনো বউও নাই, ওর টেনশন নাই। তা শবনাম উপন্যাসটিকার? হ্যাঁ শবনাম সৈয়দ মুস্তফা আলী। শবনাম উপন্যাসটিকার সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ
সৈয়দ মুস্তফা আলী, সৈয়দ মুস্তফা আলী। তা সব নাম উপন্যাসটিকার সৈয়দ মুস্তফা আলী। এবার আব্দুল্লাহ উপন্যাসটিকার, আব্দুল্লাহ উপন্যাসটিকার ইমদাদুল হক, ভেরি গুড। কে জানে বলছে ইমদাদুল হক, ভেরি গুড। আব্দুল্লাহ উপন্যাসটিকার কাজী ইমদাদুল হক, ভেরি গুড। আব্দুল্লাহ ডলি বলছে স্যার আব্দুল উপন্যাসটি কাজী ইমদাদুল হক। আব্দুল উপন্যাসটি রচয়িতা কে? আব্দুল উপন্যাসটি রচয়িতা কাজী ইমদাদুল হক, ইমদাদুল হক। আব্দুল্লাহ উপন্যাসটিকার কাজী ইমদাদুল হক। লিখছেন সবাই? লিখছেন 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 ওকে। একেবারে আমি আর একটা উপন্যাসের নাম বলবো, দেখবে এই উপন্যাসটাকার বলেন। বটতলার উপন্যাসটিকার, এটা বিশেষ পরীক্ষা, অনেক চাকরি পরীক্ষা আছে, বলো। বটতলার উপন্যাস, উপন্যাসটার নাম এরকম, বটতলার উপন্যাস। বটতলার উপন্যাস এটা কার বলেন? এই বিখ্যাত উপন্যাসটা কার? এটা বিশেষ পরীক্ষা সব বিভিন্ন চাকরি পরীক্ষা আসে। বটতলার উপন্যাস, এটি কার লেখা? দ্রুত বলো। বটতলার উপন্যাসটি কার লেখা? বটতলার উপন্যাসটি কার? এই লাইভ ক্লাসগুলো করার এই একটা সুবিধা, জানা স্যার ক্লাসে পড়িয়েছিল ওইটা আমার চোখের ভিতরে গেঁথে আছে, তাই না? তুমি প্রশ্ন উত্তর পারো, বলো। বটতলার উপন্যাসটি কার? আব্দুল্লাহ উপন্যাস কাজী ইমদাদুল হক, স্বপ্না উমর সৈয়দ মুস্তফা, ভেরি গুড। এটা বলো, দ্রুত বলো। শফিকুল ইসলাম, দ্রুত বলো, সবাই বলো, এটা বলো, দ্রুত বলো। এটা কার? বটতলার উপন্যাসটি কার লেখা? বটতলার উপন্যাসটি কার লেখা? হ্যাঁ, রাজিয়া খান। জান্নাতুল বলছে স্যার রাজিয়া খান। মেঘ বালিকা বলছে স্যার রাজিয়া খান। বটতলা উপন্যাসটি রচয়িতা রাজিয়া খান। জিএফ নিয়ে ঘুরতে আসছি, পরে রেকর্ড ক্লাস করে নিব। আচ্ছা যাও, তুমি তোমার জিএফ নিয়ে ঘুরো, শালি নিয়ে ঘুরো, সমস্যা নাই। রাজিয়া বানু না, রাজিয়া খান। এ বটতলা উপন্যাস কি রাজিয়া বানু? রাজিয়া খান, বানু না। এটার নাম হলো রাজিয়া খান। বটতলা উপন্যাসটিকার, এটা রচয়িতা হলো রাজিয়া খান। রাজিয়া খান, বটতলা উপন্যাসটিকার রাজিয়া খান। রাজিয়া বানু না, রাজিয়া বানু না, কিন্তু বানু না। শরমও করে না তোমাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘোরো এই বয়সে। বেকার পোলাপনে লাগে, কোন মাইয়ে প্রেম করে আমি এটাই বুঝি না। কোন মায়েরা আছে যে বেকার ছেলেদের সাথে প্রেম করে? এরকম মেয়েও আছে বাংলাদেশে, আমি অবাক হয়ে যাই। বেকার বাদান্য পোলাপানের সাথে কে প্রেম করে? এবার দেখো, বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি বলা হয় কাকে? এই প্রশ্ন উত্তরটা দাও, দ্রুত বলবা। বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি বলা হয় কাকে? প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি বলা হয়, উত্তরটা বলতে হবে। তোমাদের উত্তরগুলো আমি কমেন্টের মাধ্যমে বলবো, দ্রুত বলো। আর সবাই কিন্তু শেয়ার করতে হবে। শেয়ার মেনশন না করলে কিন্তু আজকে এই সমাজসেবার বইও পাবেন না, কেরিয়ার প্লাস বাংলা বইও পাবেন না। আবার বলে দিচ্ছি, সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী কিন্তু কেরিয়ার প্লাস বাংলা বই আপনার জন্য রেডি আছে। সুতরাং সর্বোচ্চ শেয়ারকারী মেনশনকারী এই কেরিয়ার প্লাস বাংলা বই আর সমাজসেবা বই। দ্রুত 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 বলো। সুকান্ত, দুঃখবাদী কবি সুকান্ত। সুকান্তকে বলা হয় তো কিশোর কবি। কি বলা হয়? এই যে আমাদের গোপালগঞ্জের মানুষ বিখ্যাত, তাকে বলা হয় কিশোর কবি। তাই বাংলা সাহিত্যে কিশোর কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে। দ্রুত বলো। কি হবে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। হ্যাঁ, একটা জিনিস বলে, বাংলা সাহিত্যে দুঃখবাদী কবি বলা হয় যতীন্দ্রনাথ সেনগুপ্তকে বাংলা সাহিত্যে। আর বাংলা সাহিত্যে দুঃখ বর্ণনার কবি বলা হয় কাকে? এটা প্রশ্ন আসে। বাংলা সাহিত্যে দুঃখ বর্ণনার কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে দুঃখ বর্ণনার কবি বলা হয় কাকে? বলতে পারো। বাংলা সাহিত্যে দুঃখ বর্ণনার কবি বলা হয় মুকুন্দরাম চক্রবর্তীকে। লিখে রাখো, মুকুন্দরাম চক্রবর্তী। মুকুন্দরাম চক্রবর্তী। তা বাংলা সাহিত্যে দুঃখ বর্ণনার কবি বলা হয় মুকুন্দরাম চক্রবর্তী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দুঃখ বর্ণনার কবি। আর এখানে বলছে দুঃখবাদী কবি, তা দুঃখবাদী কবি হলো যতীন্দ্রনাথ সেনগুপ্ত। এক জায়গায় লিখে রাখেন, কারণ এটা ভুল করেন আপনারা, ভুলটা যেন হয় না হয়। তা দুঃখবাদী, বাদী বাদী থাকলে কে? যতীন্দ্রনাথ সেনগুপ্ত। আর যদি বলে দুঃখ বর্ণনার কবি, তাহলে মুকুন্দরাম চক্রবর্তী, মুকুন্দরাম চক্রবর্তী। আর বাংলা সাহিত্যে কিশোর কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্য। দ্রুত লেখো, দ্রুত দ্রুত। তানজিলা খুশবু রহমান, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, দ্রুত লেখো। এবার লেখো, বিশ্ব নাগরিক কবি বলা হয় কাকে? অমিয় চক্রবর্তী। লিখে রাখো, বিশ্ব নাগরিক কবি বলা হয় অমিয় চক্রবর্তী। দ্রুত লেখো, বিশ্ব নাগরিক কবি বলা হয়। বাংলার মিল্টন বলা হয়। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। বাংলার মিল্টন।
দ্রুত লেখো, দ্রুত দ্রুত, আজান দিচ্ছে তো, দ্রুত লেখো। কবিদের কবি। দ্রুত লেখো স্যার। বিশ্ব নায়ক অমিয় চক্রবর্তী কোন পোস্ট ব্যাংক নিব? পোস্ট যে কোনো একটা কোম্পানি নিলেই হবে তোমার, যে কোনো একটা, ঠিক আছে? দ্রুত লেখো। বাংলা সাহিত্যে পদাতিক কবিকে? সুভাষ মুখোপাধ্যায়। বাংলা সাহিত্যে পদাতিক কবি, পদ একার দা তস্কের তিক, বাংলা সাহিত্যে পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে। সুভাষ মুখোপাধ্যায়, সুভাষ মুখোপাধ্যায়কে বলা হয় বাংলা সাহিত্যে। তার ভালো করে খেলা। বাংলা সাহিত্যে কবিদের কবি বলা হয় নির্মলেন্দু গুণ, চারণ কবি বলা হয় মুকুন্দ দাসকে, পদাতিক কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে, বাংলার মিল্টন বলা হয় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে। দ্রুত লেখা, দ্রুত লেখা শেষ হলে ডান লিখবা। আরো কয়েকটা লিখে দিই যাতে পরীক্ষায় এগুলো থেকে প্রশ্ন আসে যেন পারো। দ্রুত লেখো। এরপর লেখো, বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্তকে বলা হয় বাংলা সাহিত্যে ক্লাসিক কবি। বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্ত। বাংলা সাহিত্যে ক্লাসিক কবি, বাংলা সাহিত্যে ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্তকে বলা হয় বাংলা সাহিত্যে, সুধীন্দ্রনাথ দত্তকে বলা হয় বাংলা সাহিত্যে ক্লাসিক কবি। দ্রুত লেখো। আসমা তাবাসসুম, আমাদের সাথে মানিক মন্ডল, আসমা তাবাসসুম, সঞ্জয় আইরিন স্যার পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়, সাজ্জাদ হোসেন তিনি স্যার বাংলা মিঠি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভেরি গুড, ভেরি গুড, সবাই লিখতে থাকো, সবাই লিখতে থাকো। এবার লেখো, গণমানুষের কবি বলা হয় দিলোয়ারকে। বাংলা সাহিত্যে গণমানুষের কবি বলা হয় দিলোয়ার। এখানে লিখে দিই, বাংলা সাহিত্যে গণমানুষের কবি বলা হয় দিলোয়ার। গণমানুষের কবি, বাংলা সাহিত্যে গণমানুষের কবি, বাংলা সাহিত্যে গণমানুষের কবি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে গণমানুষের কবি বলা হয় দিলোয়ার। দিলোয়ার তাকে বলা হয় বাংলা সাহিত্যে গণমানুষের কবি। রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, পরাবাস্তব কবি, এগুলা কে? এগুলো আমাদের জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশকে বলা হয় পরাবাস্তব কবি। রূপসী বাংলার কবি, তিমির হননের কবি, প্রকৃতির কবি, এগুলো সব কে? আমাদের জীবনানন্দ দাশ। আর যুগ সন্ধিক্ষণের কবি বলা হয় কাকে? যুগ সন্ধিক্ষণের কবিকে বলো। যুগ সন্ধিক্ষণের কবিকে, এটা কিন্তু অনেকবার চাকরি পরীক্ষা বারবার আসে। বাংলা সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবিকে বা দুই যুগের মিলনকারী কবি, যুগ সন্ধিক্ষণের কবি অথবা দুই যুগের মিলনকারী কবি। যুগ সন্ধিক্ষণের কবি অথবা দুই যুগের মিলনকারী কবিকে? ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র গুপ্ত। দ্রুত লেখো। হ্যাঁ, এই যে আসমা তাবাসসুম, রাহানা জাহান, ক্লাসিক কবি সুধীন্দ্রনাথ দত্ত, ক্লাসিক কবি সুধীন্দ্র। দেখো অনেকগুলো আমি লিখে দিলাম এই প্রশ্নের অধীনে, অর্থাৎ এখান থেকে যদি আপনার চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে জানি আপনি পারেন। আবার বলেছি বাংলার সাথে দুঃখবাদী কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত হবে। আর যদি বলে দুঃখ বর্ণনার কবি তাহলে সেটা অবশ্যই আমাদের মুকুন্দারাম চক্রবর্তী। বা আমাদের চারণ কবিকে মুকুন্দ দাস, চারণ কবিকে মুকুন্দ দাস। এবার বাংলা সাহিত্যে আমি পড়েছিলাম কবিদের কবি বলা হয় কাকে? নির্মলেন্দু গুণকে। এবার পড়েছিলাম বাংলা সাহিত্যে বিশ্ব নাগরিক কবি বলা হয় কাকে? অমিয় চক্রবর্তীকে বলা হয় বিশ্ব নাগরিক কবি। এবার আমরা বলেছিলাম গণমানুষের কবি বলা হয় কাকে? দিলোয়ারকে। এবং যুগ সন্ধিক্ষণের কবি বা দুই যুগের মিলনকারী কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত। এবং পদাতিকের কবি, পদাতিকের কবি বলা হয় সুভাষ মুখোপাধ্যায়কে। এবং ক্লাসিক কবি বলা হয় সুধীন্দ্রনাথ দত্ত। আচ্ছা, সান্দসিক কবি কাকে বলা হয়? এবার দেখো বাংলা সাহিত্যে সান্দসিক কবিকে, সান্দসিক কবি, বাংলা সাহিত্যে সান্দসিক কবি, ছয়কাছা নয় দ্বন্দ্ব, সান্দসিক কবি, বাংলা সাহিত্যে সান্দসিক কবি বলা হয় আব্দুল কাদিরকে। বাংলা সাহিত্যে সান্দসিক কবি বলা হয় আব্দুল কাদির। আব্দুল কাদিরকে বলা হয় বাংলা সাহিত্যে সান্দসিক কবি বলা হয় আব্দুল কাদিরকে। আর ছন্দের জাদুকর বলা হয় কাকে? বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর, এটা আমরা সবাই পারি। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকরকে, বাংলা সাহিত্যে ছন্দের জাদুকরকে পারবা? বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর বলা হয় কাকে? দ্রুত বলো। আমরা বলছি সান্দসিক কবি আব্দুল কাদির। ছন্দের জাদুকর বলা হয় কাকে? বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর। এটা যদি না পারেন তাহলে মান সম্মান আর থাকবে না। বাংলা সাহিত্যে ছন্দের জাদুকর কে? ছন্দের জাদুকর কে? আর মাত্র 10 মিনিট টাইম পাবেন সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করার। সর্বোচ্চ শেয়ার এবং মেনশন করলে কিন্তু বই পাবেন, কিন্তু সমাজসেবা বই পাবেন। আর কেরিয়ার প্লাস বাংলা বই নতুন এডিশনের বইও কিন্তু পাবেন। ঠিক আছে, 10 মিনিট টাইম দেবো, আর মাত্র 10 মিনিট টাইম আছে। দ্রুত 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 দ্রুত। সান্দসিক কবি আব্দুল কাদির। আমি বলছি ছন্দের জাদুকর কে? সত্যেন্দ্রনাথ দত্ত। দ্রুত লেখো, সত্যেন্দ্রনাথ দত্ত। আপনারা যে পারবেন না এটা আমি বুঝে গেছি। লেখেন সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর।
সত্যেন্দ্রনাথ দত্তকে বলা হয় ছন্দের জাদুকর। তার অনেকগুলো প্রশ্ন কিন্তু আমি আপনাদেরকে লিখে দিলাম। ছান্দস্যিক কবি আব্দুল কাদের, আর ছন্দের জাদুকরে বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। মনে থাকবে তো? পারবেন? ওকে, আমরা পরের প্রশ্নটা চলে যাই। দেখো, পূর্ব পশ্চিম বিখ্যাত একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস পূর্ব পশ্চিম, এই উপন্যাসটা কে লিখেছেন দ্রুত বলবেন। পূর্ব পশ্চিম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক চমৎকার একটা উপন্যাস পূর্ব পশ্চিম। এটা কি কাজী নজরুল ইসলাম, নাকি রবীন্দ্রনাথ ঠাকুর, নাকি হুমায়ুন আহমেদ, নাকি সুনীল গঙ্গোপাধ্যায়? চমৎকার এই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটা কে লিখেছেন আপনাদের জানাতে হবে। আমরা সহজেই কাটতে পারি, কাজী নজরুল ইসলাম কখনোই কোনো মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লেখেনি। সুতরাং কাজী নজরুল ইসলাম যে লেখে না এটা আমরা জানি, কারণ কাজী নজরুল ইসলাম 1976 সালে মারা গেছে, বাংলাদেশ স্বাধীনতা লাভ করছে 1971 সালে, আর উনি তো 1943 সালেই তো বাকশক্তি হারিয়ে ফেলেছেন। সুতরাং কাজী নজরুল ইসলাম যে এই ধরনের কোন মুক্তিযুদ্ধ ভিত্তিক ছিল এটাও আমরা জানি। রবীন্দ্রনাথ ঠাকুর মারা গেছে কত পারে 1941 সালে, তাই না? 1941 সালে মারা গেছে। সুতরাং রবি ঠাকুর মুক্তিযুদ্ধ দেখে নাই, এটা উত্তর যে হবে না, এটা আমরা নিচ্ছি। এবার আছে আমাদের হুমায়ুন আহমেদ, আর আছে আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়। তার ভিতরে হুমায়ুন আহমেদ তিনি কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক কি কি উপন্যাস লিখছে বলতে পারবেন? হুমায়ুন আহমেদ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লিখছে আগুনের পরশমণি, লিখে রাখেন। উনি লিখছেন আগুনের পরশমণি, আগুনের পরশমণি, যেটা দিয়ে উনি চলচ্চিত্র নির্মাণ করছেন, আগুনের পরশমণি। 2 নম্বর লেখেন শ্যামল ছায়া, শ্যামল ছায়া। 3 নম্বর লেখেন অনিল বাগচির একদিন, অনিল বয়কার বাঘ বাঘ চয়দিকে চিরা, অনিল বাগচির একদিন, অনিল বাগচির একদিন। এবার 4 নম্বর লেখেন জোছনা ও জননীর গল্প, জোছনা ও জননীর গল্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জোছনা ও জননীর গল্প। তো এই জোছনা ও জননীর গল্প এগুলো কার লেখা? এগুলো লেখা কিন্তু সুনীল গঙ্গোপাধ্যায়। তাহলে আগুনের পরশমণি কার লেখা? সুনীল গঙ্গোপাধ্যায়। এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, আগুনের পরশমণিটা কার লেখা? এটা কিন্তু হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। শ্যামল ছায়া হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। অনিল বাগচির একদিন হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। জোছনা ও জননীর গল্প হুমায়ুন আহমেদের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। তাহলে পূর্ব পশ্চিম নামে উপন্যাস লিখেছেন আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়। হয়েছে আপনাদের? লিখছেন সবাই? লিখছেন? লিখছেন সবাই? লিখছেন? লিখছেন তো? ওকে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে এই যে দেখো এই জিনিসগুলো সুনীল পূর্ব পশ্চিম মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস সুনীল গঙ্গোপাধ্যায়। মনে রাখো আগুনের পরশমণি, শ্যামল ছায়া, অনিল বাগচির একদিন, জোছনা জনের গল্প, এই 4টা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস লেখা আমাদের হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আহমেদ। ক্লিয়ার সবাই? লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলে ডান, লেখা শেষ হলে ডান লিখবা, লেখা শেষ হলে ডান লিখবা, দ্রুত লেখো, লেখা শেষ হলে ডান লেখো। আচ্ছা, পরের প্রশ্নটা আমরা চলে যাই। আচ্ছা, এটা কি আছে? 71 বর্ণমালা, এটা কার লেখা দ্রুত বলো। 71 বর্ণমালা কার লেখা? অনেকবার আমি পড়াইছি এই জিনিসটা, কারণ এই জিনিসটা বারবার চাকরি পরীক্ষা আসে। 71 বর্ণমালা কার লেখা? জাহানারা ইমাম, রাবেয়া খাতুন, শওকত ওসমান, নাকি এম আর আক্তার মুকুল? দ্রুত বলো। 71 বর্ণমালা কার লেখা? 71 বর্ণমালা কার লেখা? দ্রুত লেখো। 71 বর্ণমালা, 71 বর্ণমালা এটা কার লেখা? দ্রুত লেখো, দ্রুত। 71 বর্ণমালা, দ্রুত লেখো। দ্রুত বলো। 71 বর্ণমালা কার লেখা? এবার লেখো ফেরারি ডায়েরি, ফেরারি ডায়েরি এটা কার লেখা? গ্রন্থটা কার লেখা? ফেরারি ডায়েরি, এটা বলতে হবে। ফেরারি ডায়েরি কার লেখা? দ্রুত বলো। 71 বর্ণমালা স্যার ঘ ঘ ঘ ঘ ঘ এম আর আক্তার মুলুক, অনেক শেয়ার করছি আর হয় না। রাবেয়া খাতুন না। ফেরারি ডায়েরি কার লেখা? ফেরারি ডায়েরি কার লেখা? আলাউদ্দিন আল আজাদ, লিখে রাখো। ফেরারি ডায়েরি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলাউদ্দিন আল আজাদ, আলাউদ্দিন আল আজাদ লেখো। ফেরারি ডায়েরি, ফেরারি ডায়েরি আলাউদ্দিন আল আজাদ, দ্রুত লেখো। তালাশ, মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা বিখ্যাত উপন্যাস তালাশ। এই বিখ্যাত উপন্যাসটা রচয়িতা শাহিন আক্তার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শাহিন আক্তার। দ্রুত লেখো। তালাশ এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, এটাকে শাহিন আক্তার, দ্রুত লেখো, দ্রুত দ্রুত। স্যার এম আর আক্তার মুলুক। জাহানারা ইমাম, তোমরা খালি জাহানারা ইমাম বলো। জাহানারা ইমাম কি লিখছে? উনি লিখছে হাঙ্গর নদী গ্রেনেড বা 71 দিনগুলি। উনি লিখছে 71 দিনগুলি, 71 দিনগুলি, 71 দিনগুলি এবং হাঙ্গর নদী গ্রেনেড, এগুলো লিখছে জাহানারা ইমাম। 71 দিনগুলি এটা লিখছে কে? জাহানারা ইমাম, জাহানারা ইমাম।
আর রাবেয়া খাতুন কি লিখছে 71-এর ডায়েরি, না রাবেয়া খাতুন লিখছে কি 71-এর নিশান, উনি লিখছে 71-এর নিশান, তো 71-এর নিশান কে লিখছে রাবেয়া খাতুন। দ্রুত লেখো। মেঘের পরে মেঘ, এবার লিখছে মেঘের পরে মেঘ, মেঘের পরে মেঘ, মেঘের পরে মেঘ, এই বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসকার রাবেয়া খাতুন, লিখে রাখো। 71-এর নিশান কে লিখছে রাবেয়া খাতুন, মেঘের পরে মেঘ এটা লিখছে কি রাবেয়া খাতুন। আর 71-এর দিনগুলি জাহানারা ইমাম, তারপর আমি কি বলছি হাঙ্গর নদী গ্রেনেড, এগুলো কার লেখা জাহানারা ইমাম। তারপর তালাশ মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শাহিন আক্তার। ফেরারি ডায়েরি আলাউদ্দিন আল আজাদ, ফেরারি ডায়েরি, হ্যাঁ এটা কার লেখা আলাউদ্দিন আল আজাদ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার চাকরি পরীক্ষা আসছে। এবার লেখো যাত্রা শওকত আলী, যাত্রা মুক্তিযুদ্ধ ভিত্তিক একটা উপন্যাস যাত্রা, এটা কার যাত্রা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শওকত আলী, যাত্রা কার লেখা শওকত আলী, যাত্রা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার যাত্রা কার শওকত আলী। দ্রুত লেখো, দ্রুত লেখো। এবার লেখো খাঁচায়, এবার লেখো খাঁচায় রশিদ হায়দার একটা বিখ্যাত উপন্যাস খাঁচায়, রশিদ হায়দার একটা বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস খাঁচায়। দ্রুত লেখো খাঁচায়, খয়কারে খা চয়কার চা অন্ত্যেষ্টিয়া, খাঁচায়। এই মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটা রচয়িতা রশিদ হায়দার, রশিদ হায়দার, রশিদ হায়দার। দ্রুত লেখা এগুলা। যাত্রা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটি কার শওকত আলী, খাঁচায় মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটা কার লেখা রশিদ হায়দার। দ্রুত লেখো। এবার লেখো দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাসটা কার লেখা দেয়াল আবু জাফর শামসুদ্দিন। দ্রুত লেখো দেয়াল, এই দেয়াল এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আবু জাফর শামসুদ্দিন, আবু জাফর, আবু জাফর শামসুদ্দিন, আবু জাফর শামসুদ্দিন। দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আবু জাফর শামসুদ্দিন। দ্রুত লেখো, দ্রুত লেখো। এবার লেখো বিধ্বস্ত রোদের ঢেউ সর্দার জয়নুদ্দিন, বিধ্বস্ত রোদের ঢেউ এটা একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, বিধ্বস্ত রোদের ঢেউ বসকে বিধ্বস্ত রোদের ঢেউ রয়কার রোদ রয়কার দেরা, বিধ্বস্ত রোদের ঢেউ এটা কার সর্দার জয়নুদ্দিন, সর্দার জয়েন উদ্দিন, সর্দার জয়নুদ্দিন। দ্রুত লেখো সর্দার জয়নুদ্দিন। তিনি লিখছেন বিধ্বস্ত রোদের ঢেউ। তা যাত্রা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস শওকত আলী, খাঁচায় রশিদ হায়দার, দেয়াল মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আবু জাফর শামসুদ্দিন, বিধ্বস্ত রোদের ঢেউ সর্দার জয়নুদ্দিন। দ্রুত লেখো, দ্রুত দ্রুত দ্রুত। এই যে জিনিসগুলো লিখে দিচ্ছি এইগুলা দেখবা যে কোনো চাকরি পরীক্ষায় তোমার ধরবে, যে কোনো চাকরি পরীক্ষায় তোমার ধরবে, এগুলো পারো যেন। দ্রুত লেখো। এবার লেখো আমার যত গ্লানি রশিদ করিম, এবার লেখো আমার যত গ্লানি রশিদ করিম, বিখ্যাত একটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আমার যত গ্লানি, আমার যত গ্লানি, আমার যত গ্লানি বিখ্যাত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস আমার যত গ্লানি কার লেখা আমার যত গ্লানি কার লেখা। দ্রুত বলো, আমি বলে দিছি কিন্তু আমার যত গ্লানি কার লেখা কে শোন, আমার যত গ্লানি কার লেখা বলো, এটা কে পায় না আমার যত গ্লানি উপন্যাসটা কার লেখা দেখি পারেন কিনা। আমার যত গ্লানি লেখা শেষ। এই যে মুক্তিযুদ্ধ ভিত্তিক এখন দেখেন 71-এর দিনগুলি 71-এর ডায়েরি বারবার লেখি, 71-এর ডায়েরি কার লেখা 71-এর দিনগুলি তো জানার আম 71-এর ডায়েরি কার আমি প্রতিদিনই কিন্তু এটা লিখে দিই 71-এর ডায়েরি সুফিয়া কামাল, কারণ এগুলা বারবার আসে সুফিয়া কামাল, সুফিয়া কামাল। দ্রুত লেখো। এবার আসে 71-এর ঢাকা, 71-এর ঢাকা এটা কার সেলিনা হোসেন, 71-এর ঢাকা এটা পরীক্ষা আসে সেলিনা হোসেন। দ্রুত লেখা 71-এর ঢাকা সেলিনা হোসেন। আমার যত গ্লানি অলরেডি একজন বলে ফেলছেন স্যার, এটা হলো রশিদ করিম, রশিদ করিম, রশিদ করিম। দ্রুত লেখো। তাহলে আমার যত গ্লানি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রশিদ করিম। তাহলে 71-এর ডায়েরি কার লেখা সুফিয়া কামাল, 71-এর ঢাকা এটা কার সেলিনা হোসেন। দ্রুত লেখো। সেলিনা দেখেন কতগুলা আমি লিখে দিলাম, হ্যাঁ এরপর যদি না পারেন তাহলে তো হয় না, হয় বলেন। এখানে একজন আছে শওকত ওসমান, এটা একটা বস। তো শওকত ওসমান কি কি আছে বলেন না, নেকড়ে অরণ্য এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস নেকড়ে অরণ্য, নেকড়ে অরণ্য বিখ্যাত উপন্যাসটা কার শওকত ওসমান, নেকড়ে অরণ্য। এবার কি লিখছে উনি লিখছে দুই সৈনিক, দুই সৈনিক। আর কি লিখছে জলাঙ্গি, জলাঙ্গা উমগাঙ্গা দিকে লিখে রাখো। জলাঙ্গি উপন্যাসটা কার শওকত ওসমান, দুই সৈনিক উপন্যাসটা কার শওকত ওসমান, নেকড়ে অরণ্য কার লেখা শওকত ওসমান। নেকড়ে অরণ্য মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কার লেখা শওকত ওসমান, দুই সৈনিক উপন্যাসটি কার লেখা শওকত ওসমান, জলাঙ্গি উপন্যাসটি কার লেখা শওকত ওসমান, শওকত ওসমান, শওকত ওসমান। লেখা শেষ, লেখা শেষ হলে ডান লেখো। তোমাদের হাত মেবি ব্যথা হয়ে গেছে তাই না,
এই যে দেখো আমি যে এগুলো পড়াই, আপনি বিশেষ পরীক্ষা দিবেন, কাজে লাগবে না? প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ দিবেন, কাজে লাগবে না? যে কোনো চাকরি পরীক্ষা দিতে যান, এগুলো কি আসে না? এগুলোই বারবার আসে, কিন্তু আমরা এগুলোই পড়ি না, যে জন্য আমরা লিটারেচারে কট খেয়ে যাই। ব্যাংকের পরীক্ষা দিতে গেলেও লিটারেচারে কট খাওয়া লাগে, তাই না? ব্যাংকের পরীক্ষা লিটারেচার আছে ইদানিং কিন্তু। হ্যাঁ, জননী উপন্যাসটিকা শওকত ওসমান, জননী উপন্যাসটা হলো শওকত ওসমান, মনে রাখবা। জননী উপন্যাসটা শুধু শওকত ওসমান না, আরো একজনে লিখছে জননী, এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক না কিন্তু। তো জননী উপন্যাসটাকার শওকত ওসমান, শওকত ওসমান। তবে এ নামে আরো একজনে লিখছে, কে বলতে পারবা? জননী মানিক বন্দ্যোপাধ্যায়। এই জননী নামে উপন্যাস আরো একজনে লিখছেন, ওনার নাম হলো মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায় এগুলো কিন্তু লিখছে। হ্যাঁ, তাহলে জননী উপন্যাসটিকার শওকত ওসমান, আর একজনে লিখছে এই নামে, তিনি কে? মানিক বন্দ্যোপাধ্যায়। দুইজন লিখে রাখো, দুইজন। দ্রুত লেখো। ওকে, ডান। ইসরাত জাহান, আলহামদুলিল্লাহ। ওকে ওকে, মেঘের ছোঁয়া, ডান। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, লিখছো জননী উপন্যাসটাকার শওকত ওসমান, জননী মানিক বন্দ্যোপাধ্যায়। লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ। ওকে, আচ্ছা, এগুলা কি আপনার উপকার হয় না? এতগুলা লিখে দিলাম, উপকার হয় না? ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। বলো, এই উক্তিটি কার? এই উক্তিটি কার? আপনারা বলবেন, আমি কি করব? মেহেজাবিন, আমাদের শিউলি রায়, সেতু সরকার, শারমিন মীর। দ্রুত লেখেন, দ্রুত দ্রুত দ্রুত। এই যে দেখেন, যারা আমাদের এখানে যারা পুরাতন স্টুডেন্ট আছেন, যারা পেইড ব্যাচের স্টুডেন্ট আছেন, আবার যারা ভর্তি নাই, দুই শ্রেণীর মানুষ কিন্তু এখানে আছেন। অনেকে আছেন ফ্রি ক্লাস করেন না, অনেকে আছে আমাদের ভর্তিকৃত। মনে মনে ভাবতেছেন এই ভর্তিকৃত স্টুডেন্ট এত পারে কেমনে? কারণ ওদের তো পেইড ব্যাচের ক্লাসে বেসিক ক্লাসেগুলো অনেকগুলো করানো হয়েছে, যে কারণে ওরা বেশি পারে। একটু কমেন্টের মাধ্যমে জানান এখানে আমাদের কোর্সে ভর্তি নাই কারা কারা। তাদেরকে আমি একটু দেখতে চাই যে আপনাদের কেমন লাগে ক্লাসগুলো, জব বেড়েছেন যারা ভর্তি নাই কারা কারা। একটু কমেন্টে জানান তো যে স্যার আমি নিয়মিত ক্লাস করি, তবে আমি আপনাদের কোনো কোর্সে ভর্তি নেই, এরকম কারা কারা আছেন বলেন তো। কে কে আছেন ভর্তি নাই স্যার? সহজে কেউ কইবে না যে স্যার আমি যে ভর্তি নাই, এটা বলা যায় না, তাই না? আবার যদি বলি আমাদের এখানে ভর্তি আছেন কারা কারা, দেখবেন অনেকে ধুমাইয়া কমেন্ট করবে। আচ্ছা, তারা একটু কমেন্ট করেন যে ভর্তি আছেন কারা কারা, ভর্তি আছেন কারা কারা। ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম। মুক্তিটিকার রামেন্দ্র সুদার ত্রিবেদী, প্রমোদ চৌধুরী, কাজী আব্দুল অদুদ, নাকি মোতাহার হোসেন চৌধুরী? অলরেডি উত্তরটা পারছেন সবাই, মোতাহার হোসেন চৌধুরী। স্বপ্নের রাজকন্যা, রাজকন্যা আমাদের ভর্তি নেই। মোতাহার হোসেন চৌধুরী, শাপলা, মোতাহার হোসেন চৌধুরী, আন্দাজে ঢিল মারলাম, খাদিজা আক্তার, মারো। হৃদয় চন্দ্র, আফসানা, লিজা, আমি পুরাতন, জয়নাফ। এই যে সমাজসেবার বই পাই না এখনো। কেন বেবি, তুমি সমাজসেবার বই পাও নাই কেন? প্রতিদিনই তো যাচ্ছে, প্রতিদিনই যাচ্ছে কুরিয়ারে। পাবা, একটু ওয়েট করো, পাবা না কেন? যারা ভর্তি হবে তারা আবার কালকে পাবা, এরকম একদিন পর পর পাবা সবাই, টেনশন নিও না, সবাই পাবা। ওকে স্যার, আজকে ভর্তি হলাম। আমাদের একজন লিখছে স্যার শান্তনু খাতুন, স্যার আমি আজকে ভর্তি হলাম, থ্যাংক ইউ। আতিজা তানজিম, স্যার আমি আছি, ভেরি গুড ভেরি গুড। আমাদের কি করুণাময় দাস, তিনি বলছে স্যার আমি নাই। জাহিদ হাসান, ভর্তি নেই। আগে ছিলাম, এখন ভর্তি নাই। শুক্লা পিকে, গুড। রোদেলা, আচ্ছা, কমেন্ট করো। অনল প্রবাহ কার রচনা? এই অনল প্রবাহ চমৎকার প্রশ্নটা কিন্তু অনেক চাকরি পরীক্ষা আসে। অনল প্রবাহ এটা বিখ্যাত একটা কাব্য, হ্যাঁ, এটাকে বলা হয় কাব্য। তো অনল প্রবাহ কাব্যটি কার? মোজাম্মেল হক। দ্রুত বলো, মোজাম্মেল হক, দ্রুত বলো। অনল প্রবাহ কার লেখা? ইসমাইল হোসেন সিরাজি, ইয়াকুব আলী চৌধুরী, নাকি মনিরুজ্জামান ইসলামাবাদী? দ্রুত বলো। অনল প্রবাহ কার লেখা? তার একটা, এই অনল প্রবাহ যিনি লিখছে তিনি একটা বিখ্যাত উপন্যাস লিখছে রায়নন্দিনী। তার একটা বিখ্যাত উপন্যাস আছে রায়নন্দিনী। হ্যাঁ, রায়নন্দিনী। এবার বলো রায়নন্দিনী, তার একটা বিখ্যাত উপন্যাস আছে, এখন পারবা তো। অনল প্রবাহ কাব্যটিকার তিনি একটা বিখ্যাত উপন্যাস লিখছে রায়নন্দিনী। স্যার আমি বই পাইছি বা ভর্তি হয়েছি 1 তারিখে, এখনো বই পাই না। আরে বাবুরা পাবা, ওয়েট করো, পাবা না এমন কোন কথা? সবাই পাবা, না পাওয়ার কি আছে? দ্রুত লেখো, দ্রুত বলো। রায়নন্দিনী, তারাবাই, বিখ্যাত একটা উপন্যাস আছে তারাবাই, তাই না? তারাবাই আছে একটা, কিন্তু তারাবাই আর একটা উপন্যাস আছে তারাবাই, তাকে তারা বয়কার বা দীর্ঘই। তার একটা বিখ্যাত উপন্যাস আছে তারাবাই, এই লোকটার। হ্যাঁ, আর একটা মহাকাব্যিক উপন্যাস আছে স্পেন বিজয়ী কাব্য। একটা মহাকাব্য আছে স্পেন বিজয়ী কাব্য, যেটাকে বলা হয় মহাকাব্য। এটাও কিন্তু
ওই ব্যক্তির লেখা। সবাই বলছেন স্যার তিনি হলেন আমাদের ইসমাইল হোসেন সিরাজি। ভেরি গুড, ভেরি গুড। তো অনল প্রবাহ কাব্যটা রচয়িতা ইসমাইল হোসেন সিরাজি। তার অন্যান্য উপন্যাস আছে রায়নন্দিনী, এই বিখ্যাত উপন্যাসটাও তার, এবং তারাবাই বিখ্যাত উপন্যাসটা ইসমাইল হোসেন সিরাজি। এবং স্পেন বিজয়ী কাব্য, এটাকে মহাকাব্য বলা হয়, এটাও রচয়িতা আমাদের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, মনে থাকবে। দ্রুত রাখা, দ্রুত। আজকে তো বই পাইছেন কারা কারা? এরা একটা হাত জাগান যে স্যার বই পাইছেন কারা কারা? খালি পাই না, সবাই পাবা। দ্রুত রাখো, দ্রুত রাখো। এই যে ইসমাইল হোসেন সিরাজের বিখ্যাত একটা ভ্রমণ কাহিনী আছে, তুরস্ক ভ্রমণ। তার একটা বিখ্যাত একটা ভ্রমণ কাহিনী আছে, তুরস্ক ভ্রমণ। তার তুরস্ক ভ্রমণ, এই ভ্রমণ কাহিনীটা এটাও কিন্তু ইসমাইল হোসেন সিরাজি। তুরস্ক ভ্রমণ ইসমাইল হোসেন সিরাজি। তাহলে অনল প্রভাব কাব্যটিকার ইসমাইল হোসেন সিরাজি। দ্রুত রাখো স্যার। ইসমাইল সিরাজি, ইসমাইল সিরাজি। লেখা শেষে ডান লিখবা। আইরিন ইসলাম স্যার আমি পাইছি। এই যে দেখো, অনেকে আইরিন বলছে স্যার আমি পাইছি। ওই যে জেসমিন জুই পাইছি। ওরা আমার কি আত্মীয় হয়? ওরা না আমার স্পেশাল কেউ? তা ওরা এত আগে পাইলো কেমনে বলো? এগুলো তো ধারাবাহিক ভাবে যাবে। যারা আগে ভর্তি হয়েছেন আগে পাবেন। আমরা আগে বলেছিলাম যারা আগে ভর্তি হয়েছেন তারা আগে পাইছে, যারা আগে ভর্তি হবেন তারা আগে পাবেন, আর যারা শেষে ভর্তি শেষে পাবেন। মানুষের মৃত্যু হলেও তবুও মানব থেকে যায়। মানুষের মৃত্যু হলেও তবু কি থেকে যায়? মানব থেকে। কে এইটা রচনা করছে? সুধীন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র, সমসেন, নাকি জীবনানন্দ দাশ? দ্রুত বলো। মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়, বিখ্যাত উক্তিটি কার? পাইছি। এই যে দেখো, জুবাইর বলতে পারছি। এই যে পাই নাই স্যার, অনেক স্যার 2 দিন আগে পাইছি। দেখো 2 দিন আগে পাইছি, ওটা চিন্তা করছো? তো দেখো অনেকে তো পাইতেছে প্রতিদিন। ভাই যে আজকে আবার পাঠানো হয়েছে, আবার কালকে পাবা, পরশুদিন, প্রতিদিন সবার জন্য বই পাঠাতে হয়। তো আমরা চেষ্টা করি সবাইকে তোমাদের পাঠানোর জন্য। দ্রুত রাখো, দ্রুত। স্যার আমি রংপুর, আজকে রংপুর একটা স্টুডেন্ট আমাদের অফিসে আসছিল, ওর কিন্তু চাকরি হয়েছে নির্বাচন কমিশনে। নির্বাচন কমিশনে চাকরি হয়ে গেছে। দ্রুত বলো। আলহামদুলিল্লাহ। ইসরাত জাহান, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রায়নদিন ইসমাইল। দ্রুত 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 দ্রুত। এটা কি হবে? এটা কি হবে? জীবনানন্দ দাশ। মানুষের মৃত্যু হলো তবু মানব থেকে যায়, বিখ্যাত এই উক্তিটি হলো জীবনানন্দ দাশ, যাকে বলা, আমি বারবার বলি, যাকে বলা হয় কি তিমির হননের কবি, রূপসী বাংলার কবি, পরাবাস্তব কবি, সে হলো আমাদের জীবনানন্দ দাশ। ঠিক আছে না? কে? তার বিখ্যাত একটা প্রবন্ধ আমি বারবার বলি, কবিতার কথা। তার বিখ্যাত প্রবন্ধ হলো কবিতার কথা। লিখে রাখো, কবিতার কথা। এটা তার বিখ্যাত একটা প্রবন্ধ। এটা পরীক্ষায় বারবার আসে। কবিতার কথা প্রবন্ধটি কার লেখা? তাই কবিতার কথায় বিখ্যাত প্রবন্ধটি রচয়িতা আমাদের এই জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ, জীবনানন্দ দাশ। হ্যাঁ, তা এই কবি জন্মলাভ করেন 1899 সালে। কত সালে? 1899 সালে আমাদের এই জীবনানন্দ দাশ তিনি আমাদের জন্মলাভ করলেন। কত সালে? 1899। লিখছেন? ওকে 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 ওকে। আচ্ছা, লেখা শেষ, লেখা শেষ। ওকে। এরপরে প্রশ্নটা আমরা একটু দেখি। এবার বলো, লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? দ্রুত বলো। 1943, 1948, 1951 নাকি 1970? তা লাল সালু উপন্যাসটি কত সালে রচিত? আর তার আগে আমাদের জানতে হবে এই লাল সালু উপন্যাসটা কে লিখছে। হ্যাঁ, আমরা জানি সৈয়দ ওয়ালিউল্লাহ। লাল সালু উপন্যাসটির রচয়িতা কে? সৈয়দ ওয়ালিউল্লাহ। সৈয়দ ওয়ালিউল্লাহ। হ্যাঁ, তিনি এই বিখ্যাত উপন্যাসটা লিখছে লাল সালু। দ্রুত লেখো। কাদো নদী কাদো। দ্রুত লেখো। লাল সালু। দ্রুত লেখো। কাদো নদী কাদো। দ্রুত লেখো। লাল সালু বিখ্যাত উপন্যাস কিন্তু, লাল সালু। দ্রুত লেখো। চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। দ্রুত লেখো। চাঁদের অমাবস্যা, কাদো নদী কাদো। আরো বিখ্যাত উপন্যাস আছে, কাদো নদী কাদো, কাদো নদী কাদো, অথবা চাঁদের অমাবস্যা, চাঁদের অমাবস্যা। আর একটা কি? কাদো নদী কাদো। কাদো নদীটা কান্না করতে কইছে, কাদো নদী কাদো। তা কাদো নদী কাদো বিখ্যাত একটা উপন্যাস, এটাও সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। চাঁদের অমাবস্যা, এটা কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহর লেখা। এবার বলছে লাল সালু উপন্যাসের রচনাকাল কোনটি? এটা আপনাদের বলতে হবে। আর লাল সালু উপন্যাসের বিখ্যাত চরিত্র আছে কিন্তু। লাল সালু উপন্যাসের বিখ্যাত চরিত্র কি বলতে পারবা? লাল সালু মজিদ, এটা হলো কেন্দ্রীয় চরিত্র। কে? ভণ্ড প্রতারক, সে কে? মজিদ, তাই না? মজিদ বিখ্যাত কেন্দ্রীয় চরিত্র কি? মজিদ। জমিলা, আরো কে কে আছে? লেখো। জমিলা, জমিলা, মসজিদ, জমিলা। দ্রুত লেখো। মসজিদ, জমিলা। আর একটা লেখো। জমিলা, জমিলা, জমিলা। আরো একটা আছে রহিমা, রহিমা। তা জমিলা, এবার কি লিখছি? রহিমা। আর একটা আছে আক্কাস, আর একটা চরিত্র আছে বিখ্যাত আক্কাস। যে আক্কাসে একটা বিখ্যাত উক্তি আছে,
ঠকপীরের পানি পড়ায় কি কাম হয়? হয় না কিন্তু। ঠকপীরের পানি পড়ায় কোনো কাম হয় না। উক্তি টিকার আক্কাসের। আবার রহিমা একটা বিখ্যাত চরিত্র, জমিলা একটা বিখ্যাত চরিত্র, মজিদ একটা বিখ্যাত চরিত্র। তাহলে মজিদ, জমিলা, রহিমা, আক্কাস, এই 4টা বিখ্যাত চরিত্র লাল সালু উপন্যাসে, কত সালে? লাল সালু। তা লাল সালু উপন্যাসটি প্রকাশ পায় 1948 সালে। 1948 সালে। উত্তরটা আপনারা সবাই পারছেন, তাই না? হ্যাঁ স্যার, সবুজ বলছে স্যার 1948। নীরব, মুন আছেন আমাদের সাথে, শাহরিয়ার জান্নাত আছেন আমাদের সাথে, আক্তার, মোহাম্মদ আক্তার আছেন আমাদের সাথে, সেতু আছেন স্যার, জমিলা 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 লিখছেন। ওকে ওকে, তাহলে দেখো এই যে লাল সালু, দেখো ভালো করে বুঝতে পারেন। শোনেন, আমরা আপনাদের সমাজসেবায় যে টাকাটা দিয়ে ভর্তি নিয়েছি মাত্র 650 টাকা, এর ভিতরে বই পাইছেন, ক্লাস পাইতেছেন, বাংলা, ইংরেজি, জিকে, ম্যাথ সব ক্লাসগুলো পাইতেছেন। তারপর যদি এবার একটা চাকরি না নিতে পারেন তাহলে আর কি করা বলেন? সবচেয়ে কম টাকা আমরা এইগুলো নিচ্ছি। আপনাদের যারা আমাদের নিবন্ধনে ভর্তি আছেন, 10 থেকে 20 টাকা করে ভর্তি আছেন, পেইড ব্যাচের, যেমন হোক আপনাদের বলবো যে আপনারা পড়াশোনার ভিতরে থাকেন। আমরা আপনাদেরকে জাস্ট পথ দেখাই দিই, কিন্তু পড়াশোনা করার দায়িত্ব আপনাদের। যদি না পারেন তাহলে তো হবে না। এবার বলো, প্রাগৈতিহাসিক এই গল্পটা কার? এই প্রাগৈতিহাসিক গল্পটা কার? অনেকবার চাকরি পরীক্ষা আসছে। প্রাগৈতিহাসিক গল্পটা কার? মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আবু জাফর শামসুদ্দিন, নাকি শওকত ওসমান? দ্রুত বলো, এটা কার? প্রাগৈতিহাসিক গল্পটা কার? বেরি বেরি বলো, প্রাগৈতিহাসিক গল্পটা কার? তানজিলা, আমাদের আরজিনা, পুষ্প, নীলা সুলতানা, মেহেজাবিন হক, শামীম। দ্রুত বলো, হাসুনির মা গেছে। আচ্ছা, যারা বই পেয়েছে আবার কি লিখছে? গণিত অনেকগুলো ক্লাস হয়নি, আগামীকাল তো গণিত ক্লাস। কেবল ভর্তি হইয়াও যদি এরকম করো, 2 দিন আগে ভর্তি হয়ে হয় না। আগামীকাল তো ইমন স্যার ম্যাথ ক্লাস, তোমাদের আগামীকালই তো যারা ভর্তি, আগামীকাল ম্যাথ ক্লাস। তোমাদের আসলে তর্স হয় না, বুঝলেন না? কিছু কিছু পাবলিক আছে, বুঝছেন, কেবল বিয়ে কথাবার্তা চলতেছে, এখনই ধান্দা আছে কোন সময় বাসর ঘর করবে, এই ধান্দা থাকে এক গ্রুপ, বুঝলেন না? দ্রুত লেখেন, আগামীকাল ইমন স্যারের ক্লাস। আগামীকাল ইমন স্যারের সকাল 10টা থেকে শুরু হবে ইমন স্যারের ক্লাস, মনে থাকে জানো? দ্রুত বলো। এবার লেখো, আত্মহত্যার অধিকার, মাসি পিসি, সমুদ্রের স্বাদ। দ্রুত লেখো, আত্মহত্যার অধিকার, আত্মহত্যার অধিকার। দ্রুত লেখো, আত্মহত্যার অধিকার, এটা একটা গল্প। মাসি পিসি, এটাও তার বিখ্যাত গল্প। মাসি পিসি, এটাও একটা তার বিখ্যাত গল্প। আত্মহত্যার অধিকার, এটা একটা গল্প। মাসি পিসি, এটা একটা বিখ্যাত গল্প। সরীসৃপ, এটাও তার বিখ্যাত একটা গল্প। দ্রুত লেখো। তা সরীসৃপ গল্পটি কার লেখা? আত্মহত্যার অধিকার গল্পটি কার লেখা? মাসি পিসি গল্পটি কার লেখা? দ্রুত বলো। আরো একটা আছে, সমুদ্রের স্বাদ। আর একটা লেখো, সমুদ্রের স্বাদ। এই বিখ্যাত গল্পগুলা কার? হ্যাঁ, আমাদের প্রাগৈতিহাসিক গল্পটি লিখছে কে? মানিক বন্দ্যোপাধ্যায়। তাহলে আত্মহত্যার অধিকার কার লেখা? এই গল্পটাও লিখছে মানিক বন্দ্যোপাধ্যায়। মাসি পিসি গল্পটি কার? মানিক বন্দ্যোপাধ্যায়। সরীসৃপ গল্পটি কার? মানিক বন্দ্যোপাধ্যায়। সমুদ্রের স্বাদ গল্পটি কার? মানিক বন্দ্যোপাধ্যায়। দ্রুত লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্রুত লেখো, দ্রুত। আর একজন আছে শশাঙ্কর ব্যাস বাক্য লইয়া, চিন্তা করো। আমরা এদিকে আত্মহত্যা করতেছি, এবার উপন্যাস লেখো। পুতুল নাচের ইতিকথা। এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাসগুলোর নাম লেখো। এক নম্বর লেখো, পুতুল নাচের ইতিকথা, তার বিখ্যাত উপন্যাস। পুতুল নাচের ইতিকথা। দ্রুত লেখো, এই পুতুল নাচের ইতিকথা উপন্যাসটাকার? মানিক বন্দ্যোপাধ্যায়। লিখে রাখো, পুতুল নাচের ইতিকথা। পুতুল একজনে কে জানে লিখছে, কমেন্টটা করে গেল। একজন লিখছে, জব মেডিসিন কখনো গিফট দেয় না। একজন ভদ্রলোক লিখছে যে জব মেডিসিন নাকি গিফটের বই দেয় না। সেই ভদ্রলোকটার নাম্বারটা ডিলিট করলো কাটা। এই ভদ্রলোকটা চিনতেছে। আচ্ছা, আপনারা কি এই যে শেয়ার মেনশন, আপনারা কি বই পান না? এটা কথা কারণ, আপনারা কি বই পান না? আমরা কি বই আপনাদের পাঠাই না আপনাদের ঠিকানায়? সে লিখছে সে নাকি পায় নাই। এখন আমরা তো প্রতিদিন যারা শেয়ার করে, লাইভ করে, আমরা কিন্তু ক্লাসে ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিই। তার নাম আমরা কিন্তু নাম প্রতিদিন ঘোষণাই করে দিই, যে যারা যারা পায় ক্লাসে ইনস্ট্যান্ট আমরা বলে দিই। তারপরে যদি কয় যে বই দেয় না, এর মতো অভাগা, এর মতো মানে কি বলবো, এরও বলা যায় ওয়ান কাইন্ড অফ মূর্খর দল বলা যায়। আমরা কি পরিমাণ দিই, এমনকি খেলাধুলার ক্ষেত্রে ওদিন মমিনুল স্যার পেজ থেকে 3টা বই দিলাম, আমার নাসির স্যারের আইডি থেকে 3টা দিলাম, জব মেডিসিন থেকে 3টা দিলাম, কতগুলা বই আমরা গিফট করলাম। কয় পাই না, এটা কোনো কথা? ওই যে একজন আছে ইতিহাস সাক্ষী, জব মেডিসিন কখনো বই ফ্রি দেয় নাই, এইটা কোনো কথা? এই যে সেতু সরকার, এত কয় স্যার আমি পাইছি, তা তোমরা গিফট আবার পায় না কেমন, আমি এটাই বুঝি না।
দ্রুত লেখো। স্বাধীনতার স্বাদ, সোনার চেয়ে দামি, আরো লেখো। স্বাধীনতার স্বাদ, আর একটা উপন্যাস লেখো, স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার স্বাদ, স্বাধীনতার স্বাদ, দ্রুত লেখো। তা স্বাধীনতার স্বাদ গল্পটিকার লেখা মানিক বন্দ্যোপাধ্যায়, এগুলো লেখা শেষ। আত্মোদ্ধার গল্পটিকার মানিক বন্দ্যোপাধ্যায়, মাসি পিসি গল্পটিকার মানিক বন্দ্যোপাধ্যায়, সরীসৃপ গল্পটিকার মানিক বন্দ্যোপাধ্যায়, সমুদ্রের স্বাদ গল্পটিকার মানিক বন্দ্যোপাধ্যায়, লেখা শেষ। এই লেখা শেষ। এবার তার কয়েকটা উপন্যাসের নাম লেখো। পদ্মা নদীর মাঝি উপন্যাসটি আমি লিখেছি। স্বাধীনতার স্বাদ, পুতুল নাচের ইতিকথা, দ্রুত লেখো। স্বাধীনতার স্বাদ, পুতুল নাচের ইতিকথা। এই যে দেখো উম্মে সালমা, তিনি লিখছে স্যার আমি মেনশন করে বই পাইছি। তাহলে ও এই পাইলে কেমনে বলো? এই যে এনি খান বলছে স্যার মেনশন করে আমি 3টে বই পাইছি। তা যারা বলে তারা মেনশন ছাড়া শেয়ার পেতে চায়। এই যে দেখো, আচ্ছা এনি খানের কথা চিন্তা করো, এর সাথে কি আছে কও? এ 3টে বই পাইছে, 3টে, একটা দুইটা। ও শেয়ার করে এ যাবৎকাল ইতিহাসে 3টে বই পাইছে এনি খান। তাহলে এই যে বললো এত হুট করে আইসা ইতিহাস সাক্ষী জব মেডিসিন আমাকে বই গিফট দেন, এটা কোনো কথা? এই যে 3টে বই পাইছে, ও চিন্তা করো। তাহলে এরকম কত মানুষ আছে এরকম 2টা পাইছে, 3টে পাইছে, একবার গিফট পাইছে, আর তোমরা কেউ দেয় না। তো এই ভুলগুলা করবা না, দ্রুত দ্রুত লেখো। এবার লেখো দিবারাত্রি কাব্য, আরটা লেখো দিবারাত্রি কাব্য, আর একটা উপন্যাসের নাম লেখো দিবারাত্রি কাব্য, দ্রুত লেখো। দিবারাত্রি কাব্য, দিবারাত্রি কাব্য, দ্রুত লেখো। তাই দিবারাত্রি কাব্য উপন্যাসটি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। পুতুল নাচের ইতিকথা কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়। স্বাধীনতার স্বাদ কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। লেখা শেষ, লেখা শেষ, লেখা শেষ। লেখা শেষ, ডান লিখবা, দ্রুত লেখা শেষ, ডান, দ্রুত 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 দ্রুত। ওকে, আমার পরের প্রশ্নটা চলে যাই। পঞ্চনদ, এই যে চমৎকার একটা প্রশ্ন। পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? এটা কি বহুব্রীহি সমাস? এটা কি অব্যয়ভাব সমাস? এটা কি দ্বিগু সমাস? নাকি এটা ব্যতিহার সমাস? দ্রুত বলো, দ্রুত 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 লাগে, দ্রুত। এটা কি হবে? দ্রুত দ্রুত দ্রুত, এটা কি হবে? পঞ্চনদ কোন সমাসের উদাহরণ? বহুব্রীহি, অব্যয়ভাব, দ্বিগু, দ্রুত দ্রুত দ্রুত। আমি আপনাদের কমেন্ট করতেছি, আপনারা হাসতেছেন, ঈশ্বর থাকে ওই ভদ্রপল্লীতে এই কমেন্ট গুলা করতেছেন, আমার চোখের সামনে দেখতেছি, কিন্তু এই উত্তরটা করেন না। পঞ্চনদ এটা কোন সমাস? আলহামদুলিল্লাহ সোনিয়া। পদ্মা নদীর মাঝি, কুপেল, কপিলা গেছে তো, তাই না? কপিলার যুগ শেষ, এটা বলো। গ, এই যে শামীম একটুক্ষণ পর বলছে স্যার গ, দ্বিগু। হ্যাঁ, আচ্ছা উত্তরটা সঠিক স্যার। দ্বিগু সমাসটা কি? একটা পূর্বপদ একটা নাউন থাকে, পঞ্চ মানে 5, তার পূর্বপদ একটা সংখ্যা থাকে, নদ এটা নাউন। তার পূর্বপদ সংখ্যা এবং পরপদ যদি নাউন হয় তাহলে সেটা সংখ্যাবাচক বহুব্রীহি হয়, আবার দ্বিগু সমাসও হয়। তবে সংখ্যাবাচক বহুব্রীহি হতে গেলে সেটা অবশ্যই থার্ড পার্সন কোনো কিছুকে বোঝাতে হয়। হ্যাঁ, থার্ড পার্সন কোনো কিছু বোঝায়, বা দ্বিগু সমাস দিয়ে কখনো থার্ড পার্সন কোনো কিছু বোঝায় না। এখানে পঞ্চনদ দ্বারা থার্ড পার্সন কাউকে বোঝায় না, হিন্দু ধর্মের কোনো দেবদেবীদের নাম বোঝায় না। এখানে পঞ্চনদ বলতে 5 নদীর সমাহার, অর্থাৎ পঞ্চনদের সমাহারই বোঝাচ্ছে। এখানে পঞ্চনদের সমাহার সমাসন পঞ্চনদ, সেটাকে বোঝাচ্ছে। সুতরাং এটা এর জন্য দ্বিগু সমাস। আর যদি বলা হতো, খেয়াল রাখো, যদি বলা হতো ত্রিভুজ, মনে রাখবা ত্রিভুজ, যদি বলতো চতুর্ভুজ, ত্রিভুজ চতুর্ভুজ, যদি বলতো পঞ্চভুজ, ত্রিভুজ চতুর্ভুজ পঞ্চভুজ, যদি বলতো ষড়ভুজ, ষড়ভুজ, এগুলো এই মনে রাখবা, এগুলো সবই হলো ত্রিভুজ, এগুলো সবই হলো সংখ্যাবাচক বহুব্রীহি, সংখ্যাবাচক বহুব্রীহি। এগুলো বাজারে অনেক গাইডে ভুল আছে কিন্তু। হ্যাঁ, বলবা না 3 বাহুর সমাহার বলা যাবে না, 4 বাহুর সমাহার, এগুলো বলা যাবে না। তো মনে রাখবা ত্রিভুজ এটাও বহুব্রীহি সমাস, চতুর্ভুজ এটাও বহুব্রীহি সমাস, পঞ্চভুজ এটাও বহুব্রীহি সমাস, এবং ষড়ভুজ এটাও বহুব্রীহি সমাস, মনে রাখবা। দ্রুত লেখো, ত্রিভুজ চতুর্ভুজ, দ্রুত দ্রুত। কপিলা পরিয়াপা, এটা কোন কথা? দ্রুত লেখো, এটা কি হবে? তাহলে এই যে দেখো, আবার খেয়াল রাখো ভালো করে। ত্রিভুজ এটা কি? সংখ্যাবাচক বহুব্রীহি। চতুর্ভুজ এটাও কি? সংখ্যাবাচক বহুব্রীহি। 3 বাহু আছে যার, 4 বাহু আছে বার, এরকম ব্যাস বাক্য করবা। তা ত্রিভুজ সংখ্যাবাচক বহুব্রীহি, চতুর্ভুজ সংখ্যাবাচক বহুব্রীহি, পঞ্চভুজ এটাও সংখ্যাবাচক বহুব্রীহি, ষড়ভুজ এটাও সংখ্যাবাচক বহুব্রীহি। এগুলো যদি পরীক্ষা আসে অবশ্যই এরকম আছে দশানন, এরকম আরো সংখ্যাবাচক বহুব্রীহি উদাহরণ আছে। দশানন, 10 আনন যার, রাবণ কে বোঝায়? থার্ড পারসন, এটাও বহুব্রীহি সমাস কিন্তু। চৌচালা, 4 চাল আছে যার, 4 চাল বিশিষ্ট যার, সমান সমান কি? চৌচালা, চৌচয়কা চাল লয়কালা, চৌচালা, এটাও কিন্তু সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক আছে। সেতার, সেতার 3 তারের সমাহার না, 3 তার আছে যার, সেতার মানে বাদ্যযন্ত্র, থার্ড পারসন বোঝায়। তা সেতার, এটা লিখছেন লিখছেন,
এবার লেখেন তেপায়া, 3 পা বিশিষ্ট যার সমান সমান তেপায়া। তা এটাও সংখ্যাবাচক বহুব্রী, লিখে রাখো তেপায়া সংখ্যাবাচক বহুব্রী। সেতার, এটাও সংখ্যাবাচক বহুব্রী। চৌচালা সংখ্যাবাচক বহুব্রী। দশানন সংখ্যাবাচক বহুব্রী। এরকম ত্রিভুজ, চতুর্ভুজ, সর্বভুজ সবই সংখ্যাবাচক বহুব্রী। শুধু এই যে পঞ্চনটটা এটা হলো দ্বিগু সমাস। লেখা শেষ। হ্যাঁ, ভুজ যত আছে সব আবার বহুব্রী। ভুজ মানেই বহুব্রী, মনে রাখো, মনে থাকবে। হ্যাঁ, এগুলো সব সংখ্যাবাচক বহুব্রী। আরে চৌরাস্তা তো দ্বিগু সমাস, চৌরাস্তা দ্বিগু সমাস। ভুজ যুক্ত যত পাবা, এই ভুজ যুক্ত যা পাবা সব হলো সংখ্যাবাচক বহুব্রী। ভুজ মানেই বহুব্রী। 1000 পরীক্ষায় ভুজ মানেই বহুব্রীতে টিক দিয়ে চলে আসবা। ক্লিয়ার সবাই? ওকে, ভুজ মানেই বহুব্রী। ওকে, চমৎকার একটা প্রশ্ন। জলৌকা শব্দের সন্ধি বিচ্ছেদ কি? জল যোগ একা, জল যোগ ঐকা, জল যোগ ওকা, ওকা ওয়াক্কা হে হে, আছে না? একটা আছে জল যোগ ঐকা। কোনটা বলো না, দ্রুত বলো কোনটা। দ্রুত লাগে, দ্রুত। হ্যাঁ, নাসির স্যার 12টার পর বুক দেয়, শুনছেন? লেখছে নাসির স্যার 12টার পর বুক দেয়। আমি 12টার পর কারে বুক দেই? লিখছে নাসির স্যার 12টার পর বুক দেয়। কারে আমি রাত 12টার পর বুক দেই? কারে বলো তো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। তুমি যে কখন এসে মন চুরি করেছ, বুঝিনি কখন তুমি এত ভালোবেসেছ। দ্রুত লেখো। আমি যে তোমার প্রেমে। দ্রুত লেখা। জল যোগ একা, জল যোগ ঔকা, জল যোগ ওকা। ভেরি গুড, সবাই পারছে স্যার। জল যোগ ওয়াকা ওয়াকা হে হে, এই ওকাই হবে, তাই না? এখন প্রশ্ন, এই ওকা মানেটা কি বলো? এই ওকা অর্থ কি? এই ওকা অর্থ কি পারবা? এই ওকা অর্থ কি বলো? ওকা অর্থ কি? ওকা অর্থ কি? ওকা অর্থ কি? দ্রুত বলো। দ্রুত বলো। রাতের সব তারা আছে দিনের গভীরে। দ্রুত দ্রুত। তাহলে এটা কি? যোগ, জয়কার যোগ আর যোগ। বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে। দ্রুত লেখো। মন বাড়িয়ে আছি দাঁড়িয়ে, তোর হৃদয়ে গেছি হারিয়ে। তুই জীবন মরণ সবই রে। তুই কি আমার হবি রে। রাতের সব তারা আছে দিনের গভীরে। বুকের মাঝে মন যেখানে, রাখবো তোকে সেখানে। তুই কি আমার হবি রে। দেখছো, চমৎকার একটা নিয়ম শিখিয়ে দিলাম না? কোন শব্দের সন্ধি করে শব্দের মধ্যে যদি দ থাকে, তাহলে দটা থাকলে তুমি গ্যাসাং করে ওইটার পরিবর্তে একটা খণ্ডতা মাইরা দেবা। আর কোনো কাজ আছে? আর কোনো কাজ নাই। তো এখানে দেখো সদাশয়, এখানে দ আছে, দর পরিবর্তে খণ্ডতা মাইরা দাও। দন্ত সে বছর খণ্ডতা মারো। প্লাস এই যে আকার, আকার জন্য সরেয়া, তাহলে অবশ্যই আশয়। কি কঠিন? কঠিন কঠিন। তা সদ যোগ আশয় সমান সদাশয়। এরকম আমি আরেকটা আমি যদি আপনাদেরকে দেই, সেটা দেখে আপনারা পারেন কিনা এবারও করেন। এই যে যদি পরীক্ষা, এখন যখন চাকরি পরীক্ষা আসছে, উদ্ঘাটন শব্দের সন্ধি বিচ্ছেদ কি বলো? উদ্ঘাটন শব্দের সন্ধি বিচ্ছেদটা বলো। দ্রুত 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 দ্রুত, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি। এটা বলো, এটা বলো, এটা বলো দ্রুত। সদাশয়, এই সরি না, উদ্ঘাটন শব্দটির সন্ধি বিচ্ছেদটা বলো দ্রুত। উদ্ঘাটন শব্দটির সন্ধি বিচ্ছেদ বলো দ্রুত, তাড়াতাড়ি। উদ্ঘাটন শব্দের সন্ধি বিচ্ছেদটা করে দাও। তাড়াতাড়ি বলো। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি পারো দেখি স্যার? এটা হলো দ থাকলে খণ্ডতা। এই যে মেহের আফরোজ তিনি বলেছেন স্যার, এই উত যোগ ঘাটন,
উত যোগ ঘাটন, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। উত যোগ ঘাটন, এনে দ আছে না, তা দ থাকলে খণ্ডতা বসাই দাও। তা রস্যু এই দ আছে, খণ্ডতা যোগ ঘাটন সমান সমান উদ্ঘাটন। কি কঠিন এগুলো? পরীক্ষায় আর একটা আসে উদ্যোগকে সন্ধি বিচ্ছেদ কি, রস্যু দয়জা ফলায় ওকার গ, এটা করো। উদ্যোগের সন্ধি বিচ্ছেদটা করে দাও। উদ্যোগ উদ্ঘাটন পেরেছেন, এবার উদ্যোগের সন্ধি বিচ্ছেদ করেন। এটা পরীক্ষায় বারবার আসে, উদ্যোগের সন্ধি বিচ্ছেদ কি, এটা করো। উদ্যোগের সন্ধি বিচ্ছেদ দ্রুত করো, তাড়াতাড়ি 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 লেখো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। তাহলে উদ্যোগ এই সন্ধি বিচ্ছেদটা করো না প্লিজ, একটু করে দাও, তাই না? প্লিজ একটু হাতটা ধরো না, তাই না? হাত ধরতে হবে, তাই না? হাত না ধরলে হবে, রোমান্টিক ফিল আসবে না। অনেক আছে হাবলার মতো রিক্সা খেলে বসেই থাকে, তাই না? যে হাতটা ধরতে হবে, হাতের হাত রাখতে হবে, তা না, রোমান্টিক একটা ফিল আসবে। এছাড়া এমনি ফিল আসবে আসবে না। রোমান্টিক একটা ভাব নিয়ে আসতে হবে ক্লাসের ভিতরে, রোমান্টিক ভাব। দ থাকলে খণ্ডতা, রস্যু দ থাকলে খণ্ডতা, আর যোগ 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 করে দিবা। উদ্যোগ যোগ সমান সমান উদ্যোগ। উদ্যোগ না নিলে কোনো কাজই হবে না। তুমি পড়াশোনা করতেছো না, তোমাকে উদ্যোগ নিতে হবে। তুমি ম্যাথ পারতেছো না, ইংরেজি পারতেছো, তোমাকে উদ্যোগ নিতে হবে নিজ থেকে, যে না আমার পড়াশোনা করতে হবে, আমি এখানে দুর্বল। দুর্বলের জন্য অবশ্যই কি করতে হবে? ক্লাস করতে হবে, ক্লাস করতে হবে। লিখছেন? দ্রুত 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 লিখছেন 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 লিখছেন। আচ্ছা, পরের প্রশ্ন দেখি। মুষলধারে বৃষ্টি পড়ছে, বলতো কার কার এলাকায়? এখন ঢাকা শহরে যেহেতু বৃষ্টি নাই, আমার মনে হয় অন্য এলাকায় এখন বৃষ্টি পড়তেছে না। এবার বলো মুষলধারে বৃষ্টি পড়তেছে, মুষলধারে বৃষ্টি পড়ছে। এখানে বৃষ্টি শব্দটি কোন কারক? এটা কিন্তু প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা, গত বছর প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার এই প্রশ্নটা ছিল যে মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি কোন কারক বলো? বৃষ্টি রে বৃষ্টি আয় না জোরে, যাব না ফিরে আজকে ঘরে, বুকের ভিতরে করে টিপ 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 টিপ, বৃষ্টি পরে টিপ টিপ। দ্রুত বলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি লিখছে? বুকের মাঝে মন যেখানে রাখবো তোকে সেখানে। এনি লিখছে স্যার গুপ্ত। গুপ্ত, গুপ্ত শব্দটা কিন্তু অনেক মানে কি বহুল ভাইরাল শব্দ। এখন একজন একজনের অল টাইম গুপ্ত বলতে, রাজনৈতিক ব্যক্তিরাও বলতেছে গুপ্ত, এই শব্দটা এখন সবাই বলতেছে গুপ্ত। তুই প্রেম করে কি? আমি এটা এখন বর্তমানে গুপ্ত প্রেম করতেছি। প্রেমও করে মানুষ গুপ্ত, সবাই গুপ্ত বলে, তাই না? দ্রুত বলো, এটা কি হবে? এটা কি হবে? দ্রুত বলো, এটা কোন কর্তা? মুষলধারে বৃষ্টি পড়ছে, কোন কর্তা? একটু জিনিস, এটা কি বেথিয়ার কর্তা? নো, বেথিয়ার কর্তা হবে না। মুখ্যকর্তা, প্রযোজ্যকর্তা, প্রযোজ্যকর্তা, তাই না? একটা জিনিস দেখো, এখানে মূলত পড়ছে, এটা হলো ভার, এটা হলো ভার। দেখো পড়ার কাজটাকে বৃষ্টি নিজেই করছে, নিজেই করছে, তার মানে এটা কর্তা কারো, এটা 100% কর্তা কারণ। কর্তার ভিতরে কোন কর্তা? এটা মুখ্য কর্তা। কেমনে? অর্থাৎ যে সাবজেক্ট যদি নিজেই সরাসরি ভার্বের কাজটা করে তাহলে সেটা মুখ্য কর্তা। যেমন এখানে বলছে বৃষ্টি পড়ছে, পড়ার কাজটা বৃষ্টি সরাসরি করতেছে, সুতরাং এই বৃষ্টি এখানে কি মুখ্য কর্তা। ক্লিয়ার? সরাসরি মুখ্য কর্তা। এরকম যদি আমি আরেকটা উদাহরণ দিই, দেখো গরু দুধ দেয়, গরু দুধ দেয়। দেখো গরু দুধ দেয়, এই বাক্যে ভাগ কোনটা দেয়? এখানে কি গরু দেওয়ার কাজটা সরাসরি করে? হ্যাঁ, এখানে দুধ দেওয়ার কাজটা গরু সরাসরি করছে, সুতরাং এখানে গরুটাও মুখ্য কর্তা, গরুটাও কি মুখ্য কর্তা, গরুটা কি মুখ্য কর্তা। মনে থাকবে? আবার এখন দেখো প্রযোজক কর্তা, প্রযোজক কর্তা কেটা কি? যিনি প্রযোজনা করবেন। যেমন আমি কি করতেছি, তোমাদের পড়াচ্ছি, তাই না? তো এরকম আমি মনে করি একজন শিক্ষক, হ্যাঁ, আমি শিক্ষক কি করতেছি, শিক্ষক ছাত্রীদের কি করে? শিক্ষক ছাত্রীদের কি শিখায় বলতো? শিক্ষক ছাত্রীদের কি শেখায় বলতে পারবা? শিক্ষক ছাত্রীদের গান শেখায়। কি লিখলাম? শিক্ষক ছাত্রীদের গান শেখায়। এখন এখানে এখানে একটা শিক্ষক আছে, ছাত্রী আছে, মূলত শেখায়, এই ভাবের কাজটা করে কে? করে ছাত্রী। তা ছাত্রী কোন কর্তা? এলো প্রযোজ্য কর্তা। আর এখানে শিক্ষক কি? শিক্ষক এখানে প্রযোজক কর্তা। তো শিক্ষক গানটা শুধু দেখাই দিয়েছে যে তুমি আমার সাথে শুধু সুরে তাল মিলাও। শিক্ষক জাস্ট দেখিয়েছে, কিন্তু গানটা পুরোটাই গাইবে কে? ছাত্রী। তা ছাত্রী যে পুরো মূলত ভার্বের কাজটা, শেখার কাজটা যে করবে সে হলো প্রযোজ্য কর্তা। তো এটা হলো প্রযোজ্য কর্তা, হলো এখানে ছাত্রী, আর এখানে শিক্ষক হলো এখানে প্রযোজক কর্তা। আর বেতিয়ার কর্তা কোনটা? যখন দুটো সাবজেক্ট একসাথে, যেমন যদি বলি যে ছাত্রী শিক্ষক একসাথে গল্প করে, কি লিখলাম? শিক্ষক যদি লিখি শিক্ষক আর কে? ছাত্রী। শিক্ষক ছাত্রী কি করে? শিক্ষক ছাত্রী, শিক্ষক ছাত্রীরা একসাথে গল্প করে, একসাথে কি করে? একসাথে গল্প করে,
একসাথে গল্প করে। যখন এটা বললাম তখন এই শিক্ষক আর ছাত্রী এটা হয়ে গেল বেতিয়ার কর্তা, কারণ এখানে শিক্ষকও যা করতেছে ছাত্রীও তাই করতেছে, এখানে গল্প করার কাজটা উভয় সমান ভাগে সমান তালে করতেছে, এটাকে বলে বেতিয়ার কর্তা। এবার ক্লিয়ার? বুঝছেন? তা গরু দুধ দেয়, যেহেতু দেওয়ার কাজটা গরু নিজেই করে, এটা হলো মুখ্য কর্তা, অর্থাৎ যে করবে সেই মুখ্য কর্তা। আবার এখানে বৃষ্টি পড়ছে, এখানে পড়ার কাজটা বৃষ্টি নিজেই করতেছে, সুতরাং বৃষ্টি এখানে মুখ্য কর্তা। এই ক্লিয়ার? এটা এতটুকু ক্লিয়ার? লিখছেন? কি লিখছে? ওরে স্যার আর গাইয়েন না। কি গাই আমি লিখছি দ্রুত। ওই খালি একটাই জানো তোমরা, খালি বাঘে মহিষে এক ঘাটে জল খায়, জীবনে তো চোখেও দেখো না বাঘ মহিষে এক ঘাটে জল খায়, খালি আন্দাজে খালি একটা বাক্যই শিখছো জীবনে। যদি কুত্তা বিড়াল এক ঘাটে জল খায়, এইটা আসলে আর পারবা না। খালি কি? খালি বাঘ মহিষী জল খায়, আর কেউ জল মনে হয় বাংলাদেশে খায় না। খালি একটা বাক্যই শিখছো তোমরা, বেতির কথা, বাঘ মহিষী এক ঘাটে জল খায়, আর কেউ খায় না। আচ্ছা এবার বলো, নৌকায় নদী পার হলাম, এটা কি হবে? দেখো, নৌকায় নদী পার হলাম, এখানে নৌকার নিচে দাগ, নৌকা, এটা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023 সালে প্রশ্ন। বলো, নৌকায় নদী পার হলাম, এটা এই বাক্যের নৌকায় কোন কারক? করণ সপ্তমী, সপ্রদানে চতুর্থী, অপাদানে পঞ্চমী, নাকি অধিকরণে সপ্তমী? দ্রুত বলো, দ্রুত 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 লেখো, দ্রুত লেখো, দ্রুত লেখো। তাহলে নৌকায় নদী পার হলাম বাক্যে নিম্নলিখিত শব্দটি কোন কারকে কোন বিভক্তি? দ্রুত বলো। এটা কি করণের সপ্তমী, এটা কি সম্প্রদানের চতুর্থী, এটা কি অবদানের পঞ্চমী, নাকি অধিকরণের সপ্তমী? দ্রুত বলো, এটা কি হবে? ক ক ক ক। যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তারা সবাই পারবেন, কারণ আমি জানি এটা আমি কারকের বেসিক ক্লাসে আপনাদের শিখিয়েছিলাম, যে যদি এখানে পার হওয়াটা হলো পার হওয়া, এই পার হওয়াটা হলো এই বাক্যে ক্রিয়াপদ বা ভার। এখন বাক্যের ক্রিয়াপদটা যদি কাকে আশ্রয় করে, যদি মানে আশ্রয় বলতে এখানে বলছে যার মাধ্যমে বা যে যন্ত্র বা যে উপায়ের মাধ্যমে ভাবের কাজটা সম্পন্ন করবা। অর্থাৎ এখানে তুমি যে নদীতে পার হয়েছো, সে যন্ত্রটা কি, কার মাধ্যমে পার হয়েছো, বা কোন উপায় পার হয়েছো, অর্থাৎ ভাবকে কিসের দ্বারা বা কি উপায়, এরকম যদি প্রশ্ন করো, তাহলে যদি উত্তরটা পেয়ে যাও, তাহলে সেটা করণ কারক হয়ে যায়। এখন তুমি নদীটা পার হলা কিসের দ্বারা? নৌকা। তো নৌকা একটা যন্ত্র বা একটা সহায়ক, একটা উপায়। মূল শব্দ নৌকা, বিভক্তি আছে অন্ত্যেষ্টিয়, এ অতে এতে সপ্তমী বিভক্তি, সুতরাং এটা হবে করণের সপ্তমী। উত্তরটা কি হবে? করমে সপ্তমী। এখন তুমি যদি এটা বলো, তুমি যদি বলো ফেরিতে নদী পার হলাম, তাহলে এখানে ফেরি হবে কি? যন্ত্র, ফেরিটা হবে করণ কারক। তুমি যদি বলো লঞ্চে নদী পার হলাম, লঞ্চ হবে কি? ওটা হবে করণ কারক। ক্লিয়ার? যদি বলো জাহাজে নদী পার হলাম, জাহাজটা হবে কি? করণ কারক। যদি বলে কলার ভেলায় নদী পার হলাম, ওটা হবে কি? করণ কারক। তাই করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক, উপায়। অর্থাৎ ভাবকে কিসের দ্বারা বা কি উপায় যদি প্রশ্ন করো, তার উত্তরটা পেয়ে যায়। অথবা সাবজেক্ট, যে যার আশ্রয়ে অর্থাৎ যার সাহায্যে তার নিজের ভাবের কাজটা সম্পন্ন করে, ওই যন্ত্রটাকেই বলা হয় করণ কারক। ক্লিয়ার সবাই? ওকে। পলাতক দাসে দাও স্বাধীনতা, এই বাক্য এটা অনেকবার আসছে। পলাতক দাসে দাও স্বাধীনতা, এখানে দাসে শব্দটি কোন কারকে কোন বিভক্তি? দাসের নিচে দাগ, দেখি এটা কি কে পারে? পলাতক দাসে দাও স্বাধীনতা, করণের সপ্তমী, কর্মের সপ্তমী, নাকি অধিকরণের পঞ্চমী, নাকি সম্প্রদানের সপ্তমী? দ্রুত বলো, দ্রুত দ্রুত দ্রুত, তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। অনেকে স্যার, সুজন বলেছেন স্যার এটা ঘ নাম্বারে হবে সহায়ক করণ। স্যার জব মেডিসিন পরে জব পেলাম না। একজন লিখছে ইসরে কত কষ্ট, তোমার মতো হাজারো বেকার জব মেডিসিন স্টুডেন্ট সারা বাংলাদেশে অভাব নেই। প্রতিদিন আমি বাজার করতে গেলেও ঢাকা শহরে দেখা হয়, মানে ঢাকার বাইরে গেলেও দেখা যায়, আমি আমার গ্রামের বাড়িতে গেলেও দেখা হয়, গ্রামের বাড়িতে কোনো মসজিদে নামাজ পড়তে গেলেও শুক্রবার দিন দেখি স্টুডেন্টদের সাথে দেখা হয়, কোনো মসজিদ মাদ্রাসা গেলেও দেখা হয়। বাংলাদেশের যে কোনো জায়গায় যায় আল্লাহর রহমতে আমার জব মেডিসিন স্টুডেন্টদের সাথে আমাদের দেখা হয়। এয়ারপোর্টে গেলেও দেখা হয়, সদরঘাট গেলেও দেখা হয়, রেল স্টেশন গেলেও দেখা হয়। হয়তো কারো চাকরি অবস্থা আছে, এদের সাথেও দেখা হয়, কারো চাকরি হয় না, তাদেরও দেখা হয়। ভাই, কারো না কারো চাকরি কোনো না কোনো সময় হবে। কেউ বিজনেসম্যান হবেন, কেউ প্রেমিক পুরুষ হবেন, তাই না? সবাই তো আর চাকরি করবেন না বা হবেও না। এর ভিতরে কেউ প্রেমিক পুরুষ হবেন, তাই না? অন্যের ঘরণী হবেন, কেউ বিজনেসম্যান হবেন, তাই না? কেউ ফরেনার হবেন, অনেক কিছুই হবেন। আচ্ছা দেখো, এখানে বলছে পলাতক দাসে দাও স্বাধীনতাটা, সম্প্রদান কারকটা কি? অর্থাৎ সম্প্রদান বোঝাই হচ্ছে যে পরকালের চিন্তা ভাবনা, সম্প্রদান মানে পরকালের চিন্তা ভাবনা। তো এখানে স্বাধীনতাটা নিবে কে? যে নেয় সেই কি সম্প্রদান। এক কথা, যে নিবে সেই সম্প্রদান কারক। অর্থাৎ ওই খয়রাত যে বেটায় নিবে ওই বেটা হলো সম্প্রদান কারক।
আমরা বলি না যে ভিক্ষুককে ভিক্ষা দাও, এখানে খয়রাত কোনটা? খয়রাত কোনটা? ভিক্ষা। ভিক্ষা নিল কে? ভিখারি। তা ভিখারি সম্প্রদান কারো। কথা ক্লিয়ার? যে নিবে সেই সম্প্রদান, এক কথায় যে নিবে সেই সম্প্রদান। যেমন দরিদ্রকে ঘর দাও, দরিদ্রকে কি দাও? এই যে দেখো, দরিদ্রকে কি দাও? দরিদ্রকে ঘর দাও। এখন ঘরটা নিবে কে? দরিদ্র। তার দরিদ্রকে সম্প্রদান কারো, যে নিবে সে সম্প্রদান। আর যে ঘরটা হবে কর্মকারক, ঘরটা হবে কর্মকারক, হ্যাঁ, অর্থাৎ যে দানটা হবে কর্মকারক। আর জীবনে এখন পলাতক দাসে দাও স্বাধীনতা। এখন স্বাধীনতা তুমি কাকে দিয়ে দিবা? কারণ একটা দাসে তারা যদি তুমি স্বাধীনতা দিয়ে দাও, তাহলে পরকালে জান্নাত পাবা। সুতরাং এটা সম্প্রদান কারক। এখন এই যে স্বাধীনতাটা নিল কে? দাস নিবে। তা মূল শব্দ দাস, বিভক্তি আছে এ অতে সপ্তমী বিভক্তি, সুতরাং এটা হবে সম্প্রদানের সপ্তমী। সফল হলেই হয় স্যার, হোক সেটা চাকরি কিংবা প্রেম। ওরে বাবা, মুস্তাফিজুর রহমান বলছে সফল হলেই হয় স্যার, হোক সেটা চাকরি কিংবা প্রেম। ও বাবা, প্রেমের সফলতা চাও তুমি? হ্যাঁ, তোমাদের ভিতরে এত প্রেম, ওরে বাবা। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা বরু চণ্ডীদাসের প্রকৃত নাম কি? এখানে কি বানানটা দেরিকে হবে, দ্রুত বলো। মধ্যযুগীয় বাংলা সাহিত্য শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা বরু চণ্ডীদাসের প্রকৃত নাম কি? এই যে দেখো, বরু চণ্ডীদাস, এই বেটা সবচেয়ে লুচ্ছা, বাংলা সাহিত্যের সবচেয়ে লুচ্ছা কবি বলা হয় এই বরু চণ্ডীদাসকে। লিখে রাখো, মধ্যযুগের মানে বাংলা সাহিত্যে প্রথম লুচ্ছা কবি বলা হয় একে। তবে চর্যাপদের কবিরাও কিন্তু লুচ্ছা আসলে, তাই না? চর্যাপদের কবিরাও কিন্তু লুচ্চা ছিল। তবে মধ্যযুগে বাংলা সাহিত্যে প্রথম লুচ্চা কবি বলা হয়, এই লুচু কবি বলা হয় চণ্ডীদাসকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম লুচু কবি। মনে থাকবে, হ্যাঁ, চণ্ডীদাসকে বলা হয় বাংলা সাহিত্যের প্রথম, মানে মধ্যযুগের বাংলা সাহিত্যের প্রথম লুচু কবি বলা হয় কাকে? মনে থাকবে, কাকে বলা হয়? এই বরু চণ্ডীদাসকে বলা হয় বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম লুচু কবি। মনে থাকবে। তা এই যে দেখেন, মধ্যযুগে বাংলা সাহিত্যে শ্রীকৃষ্ণ কীর্তন এর রচয়িতা এই বরু চণ্ডীদাস, তিনি কিন্তু খাঁটি বাংলা ভাষায় প্রথম সাহিত্য রচনা করেছেন। এই সে বিখ্যাত লুচু বরু চণ্ডীদাস। এবং তার আসল নাম অনন্ত বড়ুয়া। তার আসল নাম কি? অনন্ত বড়ুয়া। পারছেন এটা? পেরেছেন? লিখছেন। ওকে, ফাতেমা, অনন্ত বড়ুয়া। ক্লিয়ার সবাই? তার এই যে আমরা জানি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা, তা খাঁটি বাংলা ভাষায় প্রথম তিনি সাহিত্য রচনা করেন এই বরু চণ্ডীদাস। তিনি কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির মূল রচয়িতা, তাই না? মূল রচয়িতা তিনি কিন্তু এই বরু চণ্ডীদাস। এবার বলো, সৈয়দ ওয়ালিউল্লাহ লেখা লাল সালু উপন্যাসের অন্যতম প্রধান একটি নারী চরিত্রের নাম কি? বলো। জমিলা, জোহরা, মহিলা জোহরা, নাকি রাবেয়া, নাকি তাহেরা? বলেন। তাহলে পরীক্ষা আসবে যে বাংলা সাহিত্যের লুচু কবিকে, এটা কোনো কথা? এই জিনিসটা কারণ তাকে বলা হয়, তোমরা জানো না আসলে, অনেকে যারা লিটারেচার ক্লাস করছো একটু বলি, এই যে বরু চণ্ডীদাস, কেন তিনি এই সাহিত্যটা যারা পড়ছেন, বিসিএস এর ক্লাস যারা করছেন তারা জানে, একে বলা হয় বাংলা সাহিত্যের লুচু কবি। কেন তাকে লুচু কবি বলা হয় জানেন? এই লোকটা ছিল কিন্তু প্রাথমিক অবস্থা একটা ভিক্ষুক ছিল। কি ছিল? উনি কিন্তু প্রকৃত পক্ষে একদম ভিক্ষুক ছিল। অর্থাৎ বিভিন্ন বাড়িতে গিয়ে কি করত? সে ভিক্ষাপনা করত। তা ভিক্ষা করত আর কি করত? বিভিন্ন গ্রামের নারীদের দিতে কুনজর দিত। কি করত? ও কুনজর দিত, বিভিন্ন জায়গায় নারীদের প্রতি কুনজর দিত এই লোকটা। এবং ওর ওয়াইফ অনেক ভালো ছিল, কিন্তু ওয়াইফকে ঠিক মতো টাইম দিত না, যে কারণে ওর স্ত্রী কি করছে, ও আরেকজনের সাথে পরকিয়া করে, ওর স্ত্রী ভাইগে গেছে। এখন একাকিত্ব ফিল করতেছিল বরু চণ্ডীদাস। একদিন বাসায় এসে দেখে তার বউ নাই, আরেকজনের সাথে ভেগে গেছে, যে কারণে এই বরু চণ্ডীদাস কইছে, হায় হায় আমার বউটা গেল গা। পরে একাকিত্ব ফিল, পরে স্থানীয় জমিদার তার সাথে পরিচয়, এবং সে দেখলো বরু চণ্ডীদাস লুচুপনা করলে কি হবে, এর মাথায় ব্রেন ছিল অনেক। মাথায় কি ছিল? প্রচুর পরিমাণে তার ব্রেন ছিল, যে ব্রেনটার কারণে তাকে একটা মন্দিরের দায়িত্ব, পুরোহিতের দায়িত্ব দেওয়া হলো। কাকে? এই লোকটারে। এখন মনে করছে যে লোকটা যদি পুরোহিতের দায়িত্ব নিছে, তার মানে এই লোকটা মনে হয় ভালো, হ্যাঁ ভালো, কিন্তু ও লুচুপনা কিন্তু যায় না, ও লুচুপনা আছেই। এখন কি করলো, ওখানে এক নারী, নিচু জাতের এক নারী, সে কি করতো, প্রতিদিন মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন করতো, ঝাড়ু দিত বা মুছতো, এরকম কাজ করতো। তার দিকে কুনজর দিল এই বরু চণ্ডীদাস। কুনজর দেওয়ার কারণে কি হলো, এবং তার হাত থেকে রক্ষা পায়। সে চিন্তা করছে যেমনি করে ধরতে হবে মেয়েটাকে। তখন ওই মন্দিরে কোনো সিসি ক্যামেরা তো ছিল না,
যে তিনি কট খাবেন এরকম, তাই সিসি ক্যামেরা ছিল না। তা উনি চিন্তা করছে যে সকালবেলা যেমন ওনারে আমি ধরবো, মানে সকালবেলা মেয়েটারে সে ধরবে। তা বড় চন্দ্র কি করতো, মানে খুব কখন ভোর হবে এই চিন্তা ছিল। অবশ্যই যখন দেখলো ভোর হয়েছে, তখন ওই মেয়ে যখন ঝাড়ু মানে একদম নিচে নিয়ে যখন কি করতে ঝাড়ু দিতেছিল, তখন ওকে পিছন থেকে এসে জড়াই ধরছে। হ্যাঁ, যখন জড়াই ধরলো তখন মেয়েটা বলছে প্লিজ 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 আমাকে ছেড়ে দাও, ঠিক আছে প্লিজ আমাকে ছেড়ে দাও, তুমি আমার সর্বনাশ করো না, আমার এত বড় ক্ষতি তুমি করো না, আমি নিচে যা তোর মেয়ে, ঠিক আছে তোমাদের সাথে আমার কখনোই যায় না। তখন বড় বলছে না না যাবে সমস্যা নেই, তুমি আমার কথা রাজি হয়ে যা, আমি যা বলি তুমি আমার কথা শুনো, কারণ আমার কথা তোমাকে শুনতেই হবে। আমি তোমাকে যেভাবে ধরেছি, তুমি চাইলেও তোমার শরীরের সমস্ত শক্তি দিয়ে হলো তুমি আমার কাছ থেকে ছুটে যেতে পারবে না, সুতরাং আমার কথায় তুমি রাজি হয়ে যা, আমি যা চাই তা তুমি অনায়াসে দিয়ে দাও। কি আর করবে নিরুপায় মেয়েটা, অসহায় মেয়েটা তো সবকিছু উজাড় করে দিল কাকে, এই বড় চণ্ডীদাসকে। তিনি এই যে দেখেন, কিন্তু এরকম ছিল লুচোপনা করতে 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 একদিন স্থানীয় লোকদের কাছে কট খেয়ে গেল। পরে স্থানীয় লোকজন তাকে একদম উত্তম মাধ্যম ধোলাই দিল এবং তাকে ওই মন্দির থেকে বিতাড়িত করে দিল এবং ওই নায়িকার কাছ থেকে তাকে একদম ব্রেকআপ ঘটাই দিল। এরপর নির্জন জায়গায় গিয়েতে সে ধ্যানমগ্ন হলো। এবার সে তার বারবার ফিল করতেছিল তার প্রিয়জনটাকে। এই জন্য তিনি চিন্তা করতেন, তৎকালীন লোক সমাজে প্রচলিত ছিল এই শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনীগুলো ছিল। তখন তিনি কি করছেন, ওই ভাগবতের আলোকে এবং জয়দেবের গীত গোবিন্দ কাব্য অনুসরণে তিনি অমর একটা কাব্য রচনা করার সিদ্ধান্ত নিলেন এবং সেই কাব্যটার নামই দিলেন তিনি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। মনে থাকবে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। ক্লিয়ার সবাই? দ্রুত 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 মাথায় মনে থাকবে। এবারে দেখো তাহলে এখানে কি বলছি, যে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সালু উপন্যাসে বিখ্যাত চরিত্র জমিলা, কিছুক্ষণ আগে কিন্তু আমি এটা পড়াইছিলাম তাই না, জমিলা 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 জমিলা। আর একটা আছে কি, আর একটা লেডিস চরিত্র আছে রহিমা, আরটা আমি লিখেছিলাম আক্কাস, তাই না, আক্কাস। আর একটা কি লিখছিলাম মজিদ। এগুলো কিন্তু আমি একবার পড়েছি, এই যে তোমার সবাই পেরেছো। লিখছে 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 দ্রুত 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 দ্রুত। না, সে কিন্তু বলে না সে শয়তান তুমি আমার দেহ পাবি কিন্তু মন পাবি না, ঠিক আছে, কারণ বড় চণ্ডীদাস মন দিয়ে কসু করবে, তার তো দেহ লাগবে। বড় চণ্ডীদাসে কোনো কারোর মন দরকার নেই, ভাই আমার কারো মন দরকার নেই, আমার দেহ পেলেই হবে, আমি মন দিয়ে কি করব। বড় চণ্ডীদাসে কখনোই। এইবার বলো, শেরে বাংলা মহান ছিলেন নেতা, শেরে বাংলা আমরা জানি শেরে বাংলা মহান ছিলেন নেতা। এখানে বাক্য গঠনের কোন বৈশিষ্ট্য লঙ্ঘিত হয়েছে, এটা কি আকাঙ্ক্ষা নাকি আসক্তি? এখানে আসক্তি বানান দুটো দেওয়া হয়েছে, আর একটা হচ্ছে যোগ্যতা। এই উত্তরটা বলো দ্রুত, আমি বুঝিয়ে দিব, দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত। কি লিখছে, রোমান্টিক বৃষ্টি আছে, আর একটা লিখছে ভাবিকে নিয়ে গোসল দাও। এটা কোনো কথা? তোমরা কি যে বলো না, দ্রুত লেখো। স্যার এইদিকে আমি বৃষ্টির জন্য কিছুই শুনলাম না। বাহ, তোমার এখানে ববি লিখছে স্যার আমার এখানে রোমান্টিক বৃষ্টি হচ্ছে। বাহ স্যার, হালায় তো ফকির ছিল, কাব্য লিখলো কেমনে? বাহ, হালায় তো তুমি এই কথাকে, হালায় তো ফকির ছিল তো এইটা লিখছে, ফকির হোক আর যাই হোক ভাই, যৌবন সবারই আছে, ফকিরলে তার ভিতরে কি ব্রেন নাই? এটা কোনো কথা যে এত বড় সাহিত্য লিখলো কেমনে? দ্রুত লেখো। শেরে বাংলা মহান ছিলেন নেতা, আসলে এটা কোনো বাক্য হইছে? আমরা জানি একটা সার্থক বাক্যে তিনটা গুণ থাকা আবশ্যক। এক নম্বরে কি আকাঙ্ক্ষা, এক নম্বরে কি আকাঙ্ক্ষা, দুই নম্বরে কি আকাঙ্ক্ষা, দুই নম্বরে হলো আসক্তি, তিন নম্বরে কি, তিন নম্বরে হলো যোগ্যতা, তিন নম্বরে হলো যোগ্যতা। তাহলে দেখো আকাঙ্ক্ষা আসক্তি, আকাঙ্ক্ষা আসক্তি, আর একটা কি যোগ্যতা। তাহলে আকাঙ্ক্ষা কি, বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছা, যেমন আমি তোমার কাছে, কি বললাম, আমি তোমার কাছে। এই কথাটা যখনই বললাম তুমি বললা স্যার এখানে রিমঝিম বৃষ্টি পড়ছে, আমি তোমাকে পাল্টা জবাবে বললাম আমি তোমার কাছে। এই কথাটা যেমন বললাম তখন তোমার বুকটা স্যার কি কয় আমার কাছে, মানে তোমার আর কিছু শোনার ইচ্ছা জাগতেছে, তাই না, ইচ্ছা জাগছে, স্যার আবার কি কয় দুষ্ট স্যার, ঠিক আছে, মানে কি যেন একটু ইচ্ছা করতেছে। তো এটাকে বলে আকাঙ্ক্ষা। এটা কি একটা আকাঙ্ক্ষা, তাতে বাকি এক পদের পর আরেক পদ শোনার যে একটা ইচ্ছা, তাকে কি বলে আকাঙ্ক্ষা। এটা লিখে রাখো, পরীক্ষা আসে। বাকি এক পদের পর, বাক্যে এক পদের পর, বাক্যে এক পদের পর আরেক পদ, বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে তীব্র ইচ্ছা, হ্যাঁ শোনার যে ইচ্ছা, সেটাকে প্লিজ প্লিজ বলো 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 প্লিজ বলো না, বলে না এরকম বলে। মেয়েরা কিন্তু সবসময় শুনতে চায় যে ছেলেরা কি বলতে চায়, এই জন্য বারবার ছেলেরা বারবার করে আই লাভ ইউ, আবার বলবো, হ্যাঁ আবার বলবো, আবার আই লাভ ইউ, আবার আবার বলো, আবার যতবার আই লাভ ইউ বলবা ততবার মেয়েরা খুশি হবে, প্লিজড হবে, তাই না? তো এই যে বাক্যে এক পদের পর আরেক পদ শোনার যে তীব্র ইচ্ছা, তাকে বলা হয় আকাঙ্ক্ষা। সুতরাং শেরে বাংলা মহান ছিলেন নেতা, এই বাক্যে আকাঙ্ক্ষা বলতে কিছুই নেই, সুতরাং এখানে আকাঙ্ক্ষাটা উত্তর হবে না, না 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 হবে
হবে না হবে না হবে না হবে না হবে না হবে না হবে না। এবার দেখেন আসক্তিটা কি? আসক্তি না, এটা তো হবেই না। আচ্ছা আসক্তি, আসক্তি কি? মানে সুশৃঙ্খল পদবিন্যাস। আসক্তি মানে আমি বারবার বলি বাসর ঘর, অন কাইন্ড অফ কি বাসর ঘর। তা আসক্তি মানে কি বাসর ঘর। তা বাসর ঘরটা কি? চোখে যখনই বলবো বাসর ঘর, তখন তোমার চোখের সামনে ভেসে উঠলো যে বাসর ঘর মানে কি সুন্দর গাঁদা ফুল, গোলাপ ফুল দিয়া সুন্দর মতো ফুল দিয়া একটা খাট সুন্দর মতো সাজিয়ে রাখছে। আমরা বাংলা সিনেমায় দেখছি না কত সুন্দর? বাংলা সিনেমা আবার অনেক রিয়েলও দেখছি। বাসর ঘর সাজাও না? আমি অনেক বাসর, আমার জীবনে অনেক বাসর ঘর সাজাই দিছি মানুষের। হ্যাঁ, আমি এবার বাসর ঘর সাজাইতে পারি। এটা আমার ওই ইউনিভার্সিটি লাইফ থেকে এটা আমরা করতাম। এরকম বাসর ঘর সাজাইতে ভালোই লাগে। তো এই যে বাসর ঘরটা মানে অনেক সুন্দর করে সাজানো, তাই না? পরিপাটি থাকবে। তেমনি এখানে আসক্তিটা মানে সুন্দর মতো সাজানো, অর্থাৎ একটা বাক্য সুন্দর মতো সাজানো। যদি আমি বলি আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা শুনে তুমি বল আহ কি সুন্দর কথা বলছি, আমি তোমাকে ভালোবাসি, শুনতে কিন্তু ভালোই লাগতেছে। কিন্তু যদি বলি ভালোবাসি তোমাকে আমি, এই কথাটা শুনে বলবি খ্যাত কোথাকার, ঠিক মতো মানে সাবজেক্ট অফ ভার্ব ঠিক মতো বলতেছে না, বাক্য বাংলা বাক্যের গঠন বলতে পারতেছে না, বলছে ভালোবাসি তোমাকে আমি, তার মানে আগে ভার্ব মানে সাবজেক্ট ঠিক নেই, না তোমার সাথে প্রেম করবো না। তাহলে এরকম সুন্দরভাবে বাক্যগুলো সুন্দর মতো সাজাতে হবে। তার বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসের নামই হলো কি আসক্তি। ঠিক আছে, এই বাক্যটা একটা আসক্তিহীন বাক্য, তাই না? এই যে বাক্য গঠনে কোন লঙ্ঘিত হয়েছে দেখো, এখানে বলছে শেরে বাংলা মহান ছিলেন নেতা, এটা কোন হতা? এটা শুদ্ধ বাক্য হবে শেরে বাংলা কি ছিলেন, কি হবে বলতো? শেরে বাংলা ছিলেন মহান নেতা। স্যার বাসর করতে আরো ভালো লাগে, এটা আবার কে কইছে? বাসর করতে স্যার আরো ভালো লাগে, শুনছেন? চাকরি নেই নিয়ে বাসর করতে চান? হ্যাঁ, তাহলে এখানে কিন্তু বাক্য না, তাহলে লিখছে শেরে বাংলা মহান ছিলেন নেতাটা হইলো কিছু। তা শেরে বাংলা কি মহান নেতা ছিলেন, ছিলেন শব্দটা ভাবটা শেষে যাবে, ভাবটা কই যাবে শেষে, এটা বাসর ঘরের মতো সাজানো হয় নাই। সুতরাং উত্তর হবে আসক্তি আসক্তি আসক্তি। আর যোগ্যতা থেকে বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম কি? যোগ্যতা। লিখে রাখো, এটা পরীক্ষা আসে। বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম হলো যোগ্যতা। যোগ্যতা যোগ্যতা বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম কি? যোগ্যতা। বাক্যের অর্থগত এবং ভাবগত মিল বন্ধনের নাম যোগ্যতা। যদি বলি কর্দমাক্ত আকাশ আর মেঘমুক্ত মাঠ, কি বললাম? একটা উদাহরণ দিলাম, কর্দমাক্ত আকাশ, কর্দমাক্ত আকাশ আর মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ আর মেঘমুক্ত মাঠ। চলো দুজন একটু ঘুরে আসি। কত রোমান্টিক একটা বাক্য বলি দিলাম, কর্দমাক্ত আকাশ আর মেঘমুক্ত মাঠ। তো এই বাক্যের ভিতরে অর্থগত এবং ভাবগত কোনো মিল আছে বলো? নেই। কিন্তু কেন অর্থগত ভাবগত মিল নাই? কারণ আমি বলছি কর্দমাক্ত আকাশ, আকাশ কখনো কর্দমাক্ত হতে পারে না, আর মেঘমুক্ত মাঠও কখনো হতে পারে না। সুতরাং এই বাক্যটার কোনো যোগ্যতাই নাই। কি নাই? যোগ্যতাই নাই। লিখেছেন সবাই? মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে, মনে থাকবে। ওকে ওকে বেবিরা, পরের বাক্যটা দেখে চলে যায়। নিচের কোন বাক্যটি শুদ্ধ? বেবিরা বলো তো বাবুরা, নিচে কোন বাক্যটি শুদ্ধ? এই কথা প্রমাণ হয়েছে। এগুলো আমি কিন্তু বারবার আমি পড়িয়েছি। দেখেন আপনাদের সমাজসেবা ব্যাজে আমি বাক্য শুদ্ধিকরণের এই ক্লাসটা করিয়েছি, বা এই সমাজসেবা ব্যাজের ক্লাসে বাক্য শুদ্ধিকরণের এই হুবহু দেখেন কম পড়ছে। এটা বাংলাদেশ ব্যাংক সহকারী পরিষদ 2026 সালের একটা প্রশ্ন। বলো, গতকাল মনে হয় প্রশ্নটা আছে, তাই না? গতকালের প্রশ্ন আছে, এটা কিন্তু আমি হুবহু পড়িয়েছি আপনাদেরকে ক্লাসে। আপনারা পারবেন? বলেন, এটা ক্লাসে আমি পড়িয়েছি বাক্য। যদি কোনো বাক্যে প্রমাণ থাকে, বারবার বলছে যদি প্রমাণ থাকে, কখনো প্রমাণ হবে নাকি? প্রমাণিত। প্রমাণ থাকলে এটা ভুল, প্রমাণ থাকলে ভুল, এটা শুদ্ধ হবে প্রমাণিত। হ্যাঁ, আমি এরকম আরেকটা বলছিলাম যে কোনো বাক্যে যদি একটা অপমান থাকে, তো অপমানটা হবে না, হবে অপমানিত। অপমানিত, এরকম কিন্তু আমি আপনাদের ক্লাসে বলে দিয়েছিলাম যে অপমান থাকলে হবে অপমানিত, প্রমাণ থাকলে হবে কি? শুদ্ধ বাক্য হবে প্রমাণিত, তাই না? সাজ্জাদ লিখছে বাসর ঘরে ফুল কেন দেয়? জাকিয়া লিখছে স্যার আমার জামাইর নাম নাসির, কিন্তু স্যারের মতো নয়। আমার মতো হবে কেন? এটা কোনো কথা, তাই না? তবে মানে এটা হয় 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 না, হয় হয় এরকম হতে পারে। আচ্ছা, এখানে এটা লজ্জাস্কর ব্যাপার, লজ্জাস্কর, এটা লজ্জাকর ব্যাপার, লজ্জাস্কর না, এটা হবে কি? এটা লজ্জাকর ব্যাপার, তাহলে এটা ভুল। উপরোক্ত বাক্যটি শুধু, বারবার আমি আপনাদের ক্লাসে বলি, উপরোক্ত হয় না, সবসময় কি হয়? উপরি উক্ত। এটা হবে উপরি উক্ত অথবা উপরযুক্ত, অথবা হবে উপরযুক্ত। তাহলে এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ, বাট নট উপরোক্ত। তাহলে তাকে এখান থেকে যেতে হবে, তাকে এখান থেকে যেতে হবে, তুমি থাকতে পারবে না, তাই না? তাকে এখান থেকে যেতে হবে, এইটা হবে উত্তর শুদ্ধ। লেখা মনে থাকবে, তাকে এখান থেকে যুক্ত, মনে থাকবে, মনে থাকবে।
তাহলে অপমান করা যাবে না, কাউকে আপনি অপমান করতে পারবেন না, করতে হবে অপমানিত। ঠিক আছে না? কখনো কোনো কিছু প্রমাণ করবেন না, করবেন প্রমাণিত। ফুল সবাই ভালোবাসে তাই দেয়, তাই না? আরে বাসর ঘরে কি ফুল ছাড়া হয় নাকি? হবে 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 না। আচ্ছা এবারে দেখো নিচে কোন ধ্বনিটি উষ্ম ধ্বনি? দেখো চমৎকার, এই এই রোমান্টিক জিনিসগুলো আমি ক্লাসে পড়াইছি। 1 নম্বরে ভাষাধ্বনি বর্ণের যে সমাজসেবার আমি ফ্রি ক্লাসটা নিয়েছিলাম, এই ফ্রি ক্লাসের ভিতরে এগুলো পড়াইছিলাম, ফ্রি ক্লাসের ভিতরে এটা পড়াইছিলাম আমি। বলেন যে নিচের কোন ধ্বনি, আমি তো সিম্পল সমাজসেবা কোর্সে যারা ভর্তি তাদের ক্লাসে এগুলো পড়াইছি আমি। এগুলো দেখেন ব্যাংকের পরীক্ষা আছে, পারবেন না? নিচের কোন ধ্বনিটি উষ্ম ধ্বনি বলো? আমরা জানি বাংলা ভাষায় উষ্ম ধ্বনি কয়টা, এটা কও। বাংলা ভাষায় উষ্ম ধ্বনি কয়টা? দ্রুত বলো, বাংলা উষ্ম ধ্বনি কয়টা? এই যে তালবস্যা, দন্তস্যা আর একটা কি হ, এই বাংলা ভাষায় উষ্ম ধ্বনি কয়টা? 3 পিস। এই 3 পিস হলো বাংলা ভাষায় উষ্ম ধ্বনি। আচ্ছা বাংলা ভাষায় উষ্ম বর্ণ কয়টা বলো তো? বাংলা ভাষায় উষ্ম বর্ণ কয়টা? 4টা। একটা হলো তালবস্যা, একটা মূর্ধন্যস্য, একটা দন্তস্য আর একটা কি হ। তা বাংলা ভাষা উষ্ম বর্ণ কয়টা? 4টা। এবার দেখো এগুলো আমি সব ক্লাসে পড়াইছি তোমাদের। বাংলা ভাষার শীষ ধ্বনি কয়টা? বাংলা ভাষার শীষ ধ্বনি হলো 2 পিস, একটা তালবস্য আর একটা দন্তস্য। তাহলে বাংলা ভাষার শীষ বর্ণ কয়টা? বাংলা ভাষার শীষ বর্ণ কয়টা? 3টা। একটা হলো তালবস্য, একটা মূর্ধন্যস্য, একটা দন্তস্য। এবার উত্তরটা করো, উত্তরটা করো। দ্রুত লাগে, দ্রুত লাগে, দ্রুত 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 বলো, দ্রুত বলো, দ্রুত দ্রুত, তাড়াতাড়ি 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 উত্তরটা বলো। তাহলে উষ্ম ধ্বনি হলো তালবস্য, দন্তস্য, হ, এই 3টা। তো এখানে বলছে নিচের কোন ধ্বনিটি উষ্ম ধ্বনি হলেও শীষ ধ্বনি নয়? সেটা হলো হ। হ, কারণ শীষ ধ্বনি 2টা, একটা তালবস্য আর একটা দন্তস্য। তাহলে উত্তরটা হবে হ হ হ হ হ, রাজি হ। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তো দেখেন আপনি ব্যাংকের পর জব মেডিসিনে ভর্তি হবেন, আপনি ব্যাংকের পরীক্ষা দেন, বিসিএস দেন, প্রাইমারি দেন, নিবন্ধন দেন, ওভারকাম, এক কথা ওভারকাম করতে পারবেন, এক কথা ওভারকাম। লেখা শেষ, লেখা শেষ। তাহলে দেখো এই যে মূর্ধন্যস্য ও কিন্তু ধ্বনি, ও কিন্তু অনলি বর্ণ। আর এই যে তালবস্য এটা ধ্বনি প্লাস বর্ণ, হ ধ্বনি প্লাস বর্ণ, দন্তস্য ধ্বনি প্লাস বর্ণ। কিন্তু এই যে মূর্ধন্যস্য যেটাকে আমরা বলি পেট কাটা মূর্ধন্যস্য, ও হলো অনলি বর্ণ। অনলি কি বর্ণ, ওটা কিন্তু ধ্বনি না। তো দেখছেন আপনারা কিন্তু সবই পারেন। দেখো বাংলা সাহিত্যে চৈতন্য যুগ কোনটা বলতো? বাংলা সাহিত্যে চৈতন্য যুগ কোনটা? 1501 থেকে 1600, নাকি 1500 থেকে 1700, নাকি 1100 থেকে 1200, নাকি 1601 থেকে 1700? দ্রুত বলো, বাংলা সাহিত্যে চৈতন্য যুগ কোনটা? দেখো বাংলা সাহিত্যে চৈতন্য বলতে একটা যুগ আছে, এটা নিয়ে একটা কনফিউশন আছে। চৈতন্য যুগ আমরা জানি সাধারণত 1501 থেকে কত 1600, কিন্তু ডক্টর গোপাল হালদার তিনি একটু ভেজাল লাগাই দিছে যে বাংলা সাহিত্যে চৈতন্য যুগ 1500 থেকে 1700, এটাও তিনি উল্লেখ করেছেন। তবে মনে রাখবা বাংলা সাহিত্যে চৈতন্য যুগ 1501 থেকে 1600, যদি অপশন এটা না থাকে তাহলে তুমি 1500 থেকে 1700 টিক দিয়ে আসবা। অপশনে যদি এটাও থাকে এটাও থাকে, অবশ্যই 1501 থেকে 1600 টিক দিয়ে চলে আসবা। তো এখানে কোথাও কি 1501 থেকে 1600 আছে? এই যে দেখো 1501 থেকে 1600 আছে, আবার 1500 থেকে 1700 আছে। তাহলে টিক দেবো কোনটা? এইটা। তার মানে অপশনে বউ আছে আর শালি আছে। বউ শালি দুইটা থাকলে অবশ্যই বউতে টিক দিবা, বউ যখন থাকবে না তখন শালিতে টিক দিবা। কথা ক্লিয়ার? লিখেছ মনে আগুন জ্বলে চোখে কেন জ্বলে না, চোখেতে সাগর আছে আগুনে তাই নিভে না। দ্রুত বলো পরের প্রশ্নটা কি? নিচের কোনটি সংস্কৃত ধাতু দৃষ্টান্ত? আমি কিন্তু একটু চালাকি করেছি, এটা পরীক্ষায় ছিল নিচের কোনটি বাংলা ধাতুর উদাহরণ, আমি একটু ঘুরিয়ে দিয়েছি যে নিচের কোনটি সংস্কৃত ধাতু দৃষ্টান্ত। দেখি এটা আপনারা পারেন কিনা। অপশনে প্রথমে দিয়েছি ক, কহ, পরে দিছি কাঠ, পরে দিছি খা, পরে দিছি গট। দেখি উত্তরটা পারেন কিনা। নিচের কোনটি সংস্কৃত ধাতু দৃষ্টান্ত? দেখি কে কে পারেন। তুমি আমার, দ্রুত বলো, দ্রুত বলো। ওটা দেখা যায় না, আমি লিখে দিচ্ছি। এটা প্রথমটা উচ্চারণ হলো ক হ, খ নাম্বার হলো কয়কারে কাট, কাট। এরপরে গ নাম্বার উত্তর দেওয়া ক্ষয়কারে খা, ঘ নাম্বার দেওয়া গ ঠ। আমি লিখে দিলাম, এখন আপনারা বলেন।
নিচের কোনটি সংস্কৃত ধাতু? আমি টেকনিক বলে দিব, তার আগে আপনারা পারেন কিনা বলেন তো। স্যার বোঝা যায় না, এবার বোঝা যায়, এবার বোঝা যায়। আমি লিখে দিচ্ছি, প্রথমটা হলো ক, পরেরটা হলো কাঠ, এরপরটা হলো খা, এরপর হলো গট। ঠিক আছে, এই উত্তর কোনটা হবে? আমি বলছি নিচের কোনটি সংস্কৃত, ভালো করে দেখবা, নিচের কোনটি সংস্কৃত ধাতুর দৃষ্টান্ত, নিচের কোনটি সংস্কৃত ধাতুর দৃষ্টান্ত, দ্রুত বলো। এখন দেখো এই উত্তরটা পার্থক্য তোমার জানতে হবে আগে বাংলা ধাতু কি আর সংস্কৃত ধাতু কি। লেখো বাংলা ধাতু চেনার উপায়, বাংলা ধাতু চেনার। আচ্ছা বাংলা ধাতু চেনার উপায় কি? ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর মিলে যাবে। কি লিখবা? বাংলা ধাতু চেনার উপায় হলো ধাতুটিকে, এই যে ধাতুগুলো থাকবে ওগুলোকে তুই দিয়ে প্রশ্ন করবা, তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তরটা মিলে যায় তাহলে সেটা হবে বাংলা ধাতু। আর ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে উত্তর যদি না মেলে তাহলে সেটা হবে সংস্কৃত ধাতু। তারপর কি বললাম? ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর মিলে যায় সেটা হবে বাংলা ধাতু, আর ধাতুটিকে তুই দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর না মেলে তাহলে সেটা হবে সংস্কৃত ধাতু। এখন তুমি প্রশ্ন করো, যেমন তুই ক মেলে, তার মানে ক কি? এটা বাংলা ধাতু। তুই কাঠ, তুই কাঠ মিলছে, তার মানে এটা বাংলা ধাতু। তুই খা, এটা মিলছে, এটা বাংলা ধাতু। তুই গঠ, এটা মিলছে, মেলে নাই। তাই আমি বলছি যদি তুই দিয়ে প্রশ্ন করে যদি উত্তরটা না মেলে সেটা সংস্কৃত ধাতু হবে, সুতরাং উত্তর হবে গঠ, গঠ, গঠ এটা। তাহলে এখানে তুই ক, তুই মর, তুই ধর, তুই যা, তুই, এগুলো সবই হলো বাংলা ধাতু। এখানে ক এটাও বাংলা ধাতু, কাঠ এটাও বাংলা ধাতু, খা এটাও বাংলা ধাতু, শুধু গঠ উত্তর মিলতেছে না, সুতরাং এটা হবে সংস্কৃত ধাতু। ক্লিয়ার সবাই? এই কথা কন না কেন? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা বলো, দ্রুত বলো, ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ক্লিয়ার? দেখেন এই যে এত কষ্ট করে ক্লাসগুলো করতেছেন, এগুলো উপকার হচ্ছে না? দ্রুত বলো, দ্রুত। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? দ্রুত বলো, ক্লিয়ার, ক্লিয়ার। ওকে, গঠ মানে ছাগল, এই গঠের কোনো অর্থ আছে? এই গঠের কোনো অর্থ আছে এগুলার? গঠ মানে ছাগল। পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, এটা কিন্তু প্রাইমারি পরীক্ষা আসছে একবার, পরীক্ষা নিচে দাগ বলো, পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে। এরকম অনেক পাবলিক আছে না? ওরে বাইরে যখন অনার্সের পরীক্ষাগুলো দিতাম মেজাজটাই গরম, শালা পরীক্ষা শেষ হয় না কেন, আবার ইন্টারের পরীক্ষা কবে যে শেষ হবে, এরকম আমরা কিন্তু অনেক উদ্গ্রীব ছিলাম। আসলে পরীক্ষা, যে কোনো পরীক্ষাগুলোই একটা পেনিক, তাই না? পেনিক, পরীক্ষা মানেই পেনিক, এই জন্য পেনিক গুলা দূর হওয়াই ভালো, পেনিক গুলা দূর হওয়াই ভালো। দ্রুত ভালো, দ্রুত দ্রুত দ্রুত। আচ্ছা দ্রুত 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 দ্রুত, তাড়াতাড়ি তাড়াতাড়ি এ নিয়ে আসো, ওই যে শেয়ারকারী, মেনশনকারী গিফট গুলো নিয়ে আসো তাড়াতাড়ি, বিরিয়ানি গুলো নিয়ে আসো। পরীক্ষা এলেই তার চোখে জল ঝরে, এটা কি হবে? ও এটা দেখা যায় না, জুবার ভাই অপশনে ভেজাল লাগাইছে। আচ্ছা এটা আমি লিখে দিচ্ছি, এটা ভেজাল লাগাই দিছে জুবার ভাই। এটা প্রথমটা 1 নম্বরে অপশন কর্তায় শূন্য, 2 নম্বরে উত্তর কর্তায় সপ্তমী, এটা দিছে কর্তায় সপ্তমী। আর 3 নম্বরে উত্তর কর্মে শূন্য, 3 নম্বর উত্তর দিছে কর্মে শূন্য। আর 4 নম্বর অপশনে দিছে কর্মের সপ্তমী। এবার বলো কর্মের সপ্তমী, এবার বলো উত্তর কিনতে হবে। বোর্ডে না দেখে তো এটা বলা যায়, বলা যায় না? একটা দেখো এখানে দাগ কোথায়? পরীক্ষা, এরপর থেকে ভার্ব খুঁজবা, এলে এই ভার্ব এদিকে যাওয়ার তোমার দরকার নেই, কারণ ভার্ব এই পেয়ে গেছো। কারকের ক্ষেত্রে ভার্ব পাইলে আর টেনশন থাকে না, এই ভার্ব বাবা ক্রিয়াপদটা আমরা পেয়ে গেছি। তার এখন দেখো এটা কর্তা কারক হয় কিনা, যেহেতু অপশনে কর্তা আছে তাকে দেখি আগে কর্তা হয় কিনা। তাহলে এখানে এসে এই এলো, পরীক্ষা এলেই এ বাক্যে এলো মানে কি আসা, এ বাক্যে আসার কাজটা কি পরীক্ষা নিজে করে? হ্যাঁ, এই বাক্যে আসার কাজটা কিন্তু পরীক্ষা নিজেই করে। সুতরাং একটা বাক্যের ভিতরে যে করবে সেই কর্তা, যে করবে সেই করে, হোক সে ব্যক্তি বস্তু প্রাণী যাই হোক, যে করবে সেই কর্তা। সুতরাং এখানে আসার কাজটা পরীক্ষা নিজেই করছে, সুতরাং এটা কর্তা কারক, কোনো বিভক্তি নাই, তার মানে এটা হবে কর্তায় শূন্য। তা কর্তায় শূন্য উত্তরটা হবে ক ক ক ক ক। কার কার হয়েছে হাত জাগাও? হ্যাঁ, পরীক্ষা তো নিজেই আসে, সুতরাং কর্তাকারক 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 কর্তাকারক। এটা সে কর্তাকারক আসল কথা তোমার যাই হোক, হ্যাঁ যাই হোক, মানে ভার্বের কাজটা যে করবে সেই কর্তা। বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ, এটা বলো, বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় কোন ভাষায়? হ্যাঁ, এই যে একটা জনতা ব্যাংক নিয়োগ পরীক্ষার প্রশ্ন, বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় কোন ভাষায়? বলো, এটা কি পর্তুগিজ ভাষায়, নাকি ফরাসি ভাষায়, নাকি ইংরেজি ভাষায়, নাকি সংস্কৃত ভাষায়? ফরাসি মানে ফ্রান্স, ফরাসি মানে কি এমবাপ্পে, ফরাসি মানে কি এমবাপ্পে।
তারপর বলো আর ওই পর্তুগিজ মানে কি? ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগাল। এটা হলো ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগাল, তাই না? পর্তুগালের খেলোয়াড়। তাহলে পর্তুগাল হলো আর ফ্রান্স হলো ফরাসি ভাষায়। তাহলে বাংলা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় কোন ভাষায়? পর্তুগিজ, ফরাসি, ইংরেজি নাকি সংস্কৃত? দ্রুত বলো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। আমারটা হয়েছে নাতাশা, মুন্নি। দ্রুত বলো, দ্রুত বলো, দ্রুত বলো। আমি লিখে দিছি, 1 নাম্বার তো বলেই দিছি। 1 নাম্বার যে বাংলা ব্যাকরণ প্রাথমিক কোন ভাষায়? 1 নাম্বার লেখা আছে পর্তুগিজ, 1 নাম্বার পর্তুগিজ। খ নাম্বার দেয়া আছে ফরাসি, এখানে টাইপটা ভুল হয়েছে আর কি, ফরাসি। গ নাম্বার দেয়া আছে ইংরেজি, গ নাম্বার দেয়া আছে সংস্কৃত। এবার বলো কোন ভাষায়? হ্যাঁ, ওই যে পর্তুগিজ শ্যাম্পু না, যে বাংলা ভাষা ব্যাকরণের প্রাথমিক রূপ প্রকাশিত হয় কিন্তু পর্তুগিজ ভাষায়, পর্তুগাল। কারণ আমরা জানি ওই যে শ্যাম্পুয়েল বলে মনোল দা আসুম্পসাও, উনি কিন্তু পর্তুগিজ ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেছেন। ভোকাবুলারি এম ইদিমা বেন গল্লা এই পর্তুগিজ। ক্লিয়ার সবাই? তাহলে উত্তরটা সবাই পারছেন, এই জন্য সবাই একটা হাতে তালি, তাই না? সবার একটা হাতে তালি, সবাই পারছেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বইটা প্রকাশ পায় 1743 সালে পর্তুগালের রাজধানী লিসবন থেকে, তাই না? আমাদের বাংলা ভাষায় ব্যাকরণ প্রকাশ পায় কোথা থেকে? পর্তুগালের রাজধানী লিসবন, 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 পর্তুগালের রাজধানী লিসবন। অনেকবার পড়িয়েছে এটা। এবার বলো এই প্রাকৃত পৈঙ্গলের কবি কে? হ্যাঁ, প্রাকৃত পৈঙ্গল, আমরা একটা যুগের নাম আছে অন্ধকার যুগ। যুগটার নাম কি? অন্ধকার যুগ। হ্যাঁ, এটাকে বলা হয় তাম যুগ বা আধার যুগ। 1201 থেকে 1350, খেয়াল করো, 1201 থেকে 1350 সমান সমান 150 বছর বলা হয় বাংলা সাহিত্যে অন্ধকার যুগ। এখন দেখো, অন্ধকার যুগের জন্য দায়ী করা হয় তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে। তাহলে এই তুর্কি এরাই কিন্তু দায়ী, অর্থাৎ অন্ধকার যুগ সৃষ্টির জন্য দায়ী কারা? তুর্কি। কারা দায়ী? তুর্কিরা দায়ী। আবার সেন ওরা নাকি, তো তুর্কিরাই কিন্তু দায়ী অন্ধকার যুগটার জন্য। তো অন্ধকার যুগের জন্য দায়ী করা হয় তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে। অর্থাৎ এই 1201 থেকে 1350, এই যে 150 বছর বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য তেমন কোনো নিদর্শন রচিত হয়নি, যে কারণে এই 150 বছর বলা হয় বাংলা সাহিত্যে অন্ধকার যুগ, তামস যুগ অথবা আধার যুগ। ক্লিয়ার? এখন দেখো, তো এই অন্ধকার যুগের তারপর কিছু কিছু সাহিত্য রচিত হয়েছিল। আমরা জানি যে অন্ধকার যুগের প্রধান সাহিত্য 3টা। কয়টা? 3টা। তো অন্ধকার যুগে প্রধান সাহিত্য 3টা। এর ভিতরে 1 নম্বর যে সাহিত্যটা, প্রথম যেটা অন্ধকার যুগের সাহিত্য, সেটাকে বলা হয় প্রাকৃত পৈঙ্গল। প্রাকৃত পৈঙ্গল। তো অন্ধকার যুগের প্রথম সাহিত্যের নাম কি? প্রাকৃত পৈঙ্গল। এটি লিখছে কে? শ্রীহর্ষ, শ্রীহর্ষ রচিত, শ্রীহর্ষ রচিত। তা পরীক্ষা আসতে পারে এই অন্ধকার যুগের প্রথম সাহিত্য কোনটা? প্রাকৃত পৈঙ্গল। এটা লিখছে কে? শ্রীহর্ষ। এটি হলো গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। লিখে রাখো, এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। দ্রুত রাখো, এটা সামনে লিখে রাখো। এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। দ্রুত রাখো, এটি গীতি কবিতা। তাহলে প্রাকৃত পৈঙ্গল, এটা লিখছে কি? শ্রীহর্ষ রচিত। এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। লিখে রাখো, এটি গীতি কবিতার একটি মহা সংকলন গ্রন্থ। 2 নম্বর লেখো শূন্য পুরাণ। 2 নম্বর লেখো শূন্য পুরাণ। তা শূন্য পুরাণ এই কাব্যটিকে লিখছে আমরা সবাই জানি রামাই পণ্ডিত। এটা হলো অন্ধকার যুগের দ্বিতীয় সাহিত্য, রামাই পণ্ডিত। দ্রুত লেখো, অন্ধকার যুগের দ্বিতীয় সাহিত্য, সেটার নাম হলো শূন্য পুরাণ। এটা লিখছে কে? রামায়ণ পণ্ডিত। এটা সামনে লেখো, এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্মে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। লেখো, এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্মে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। তা বাংলা সাহিত্যে চম্পু কাব্য বলা হয় কাকে? এই শূন্য পুরাণকে। দ্রুত লেখো, এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্মে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। দ্রুত লিখে রাখো, এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্মে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। দ্রুত লেখো, এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্মে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। দ্রুত লেখো, এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্মে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। দ্রুত লেখো, এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্মে মিশ্রিত এক ধরনের কি? চম্পু কাব্য। এটি 51টি অধ্যায় বিভক্ত গদ্য পদ্মে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। লিখছি আমরা? ওকে। এবার দেখো, এই শূন্য পুরাণ গ্রন্থের একটা বিখ্যাত কবিতা হলো নিরঞ্জনের উষ্মা অথবা রুষ্মা। লেখো, নিরঞ্জনের উষ্মা, কেউ কেউ রুষ্মাও বলে। তাহলে এই পরীক্ষা আসতে পারে যে শূন্য পুরাণ গ্রন্থের একটা বিখ্যাত কবিতার নাম কি? নিরঞ্জনের উষ্মা।
একে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়। তা বাংলা সাহিত্যে কোন কবিতাকে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়? সেটা হলো নিরঞ্জনের উষ্মা। পরীক্ষা আসতে পারে যে শূন্যপুরাণ গ্রন্থের একটা বিখ্যাত কবিতার নাম কি? এই শূন্যপুরাণ গ্রন্থের একটা বিখ্যাত কবিতা হলো নিরঞ্জনের উষ্মা। এটাকে বড় জালালি এবং ছোট জালালি বলা হয়। এবার দেখো 3 নম্বর হলো শেখ শুভদয়া। শেখ শুভদয়া লিখে রাখো। 3 নম্বর হলো শেখ শুভদয়া। শেখ শুভদয়া। তো এটা কি লিখছে? হলায়ুদ মিশ্র। হলায়ুদ, এটা কে লিখছেন? হলায়ুদ মিশ্র। দ্রুত লেখো, এটা লিখছে হলায়ুদ মিশ্র। তা শেখ শুভদয়া এটা কি লিখছে? হলায়ুদ মিশ্র। হলায়ুদ মিশ্র। এটি 25টি, এটা কিন্তু কয়টা অধ্যায় জানো? এটা কিন্তু 25টি অধ্যায়। কয়টা? 25টি। এটি 25টি অধ্যায়ে বিভক্ত। লেখো, এটি 25টি অধ্যায়ে বিভক্ত গদ্য পদ্য মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। তাহলে এই শূন্যপুরাণ ছিল 51টি অধ্যায়ে বিভক্ত চম্পু কাব্য, আর শেখ শুভদয়া এটা লিখছে হলায়ুদ মিশ্র, এটি 25টি অধ্যায়ে বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। প্রচুর ভুল সংস্কৃত শব্দ থাকায় বা সংস্কৃত ভাষা থাকায় এই শেখ শুভদয়া কাব্যকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছিলেন ডক সংস্কৃত, মানে কুত্তা সংস্কৃত। তা বাংলা সাহিত্যে কুত্তা সংস্কৃত বলা হয় কোন সাহিত্যকে? এই শেখ শুভদয়া। তার দ্রুত লেখো, শেখ শুভদয়া কাব্যটি রচয়িতা হলায়ুদ মিশ্র, এটি 25টি অধ্যায়ে বিভক্ত গদ্য পদ্যে মিশ্রিত এক ধরনের চম্পু কাব্য। লিখেছেন সবাই? হ্যাঁ, বড় জালালি ছোট জালালি, এই যে দেখেন দেখেন দেখেন, তাই না? অনেক সুন্দর সুন্দর। দেখেন, এই যদি অনেকে মনে করতেন যে জব মেডিসিনে যদি আগে ভর্তি হইতাম, 1 বছর আগে যদি ভর্তি হইতাম, তাহলে স্যার আমার গতবারই চাকরি একটা হয়ে যেত, তাই না? গতবারে চাকরি একটা হয়ে যেত যদি আমরা এরকম বিস্তারিত যদি পড়তাম স্যার, তাহলে আমাদের চাকরি তো অনেক আগেই হয়ে যেত। আমরা জব মেডিসিন ফ্রি ক্লাসে যে এত তথ্য দেয়, তাহলে পেইড ব্যাচের ক্লাসে কত তথ্য দেয় এবার একটু চিন্তা করেন। মনে থাকবে? এখন দেখেন, এই যে দেখেন, আমি বলি যে আপনাদের একটা কাজ করেন, যারা মনে করেন এবার স্থির করতেছেন জব মেডিসিনে, একটা কাজ করেন যে আপনার যদি বয়স থাকে, আমি বললাম আমি একটু কথা বলে একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, যদি মনে করেন আপনার বয়স আছে, যদি বয়স যদি থাকে, বয়স মনে করেন কত, আপনার চাকরি বয়স 2 থেকে 5 বছর, যদি আপনার চাকরি বয়স কার কার আছে এরকম, আপনার বয়স যদি এখনো চাকরির সরকারি চাকরি বয়স যদি 2 থেকে 5 বছরে থেকে থাকে, আমি বলবো আপনি একটু লাস্ট হার্ড অ্যান্ড সোর ট্রাই করেন বিসিএস। আপনি এইটা ট্রাই করেন, বিসিএসটা ট্রাই করেন। 51 ডাক্তার 51 না পারলে আপনি 52 বিসিএসটাকে লাস্ট একটু ট্রাই করেন, এটা ট্রাই করেন। আমাদের বিসিএস পরীক্ষার কোর্স আমরা আগে 4000 টাকা নিয়েছিলাম, আমাদের এখন একটা অফার চলে, একদম লেকচার শিট সহ, বিশাল এক সেট লেকচার শিট সহ 10টা বই পাবেন গিফট। এটা মাত্র 3000 টাকা, একদম বই সহ। হ্যাঁ, লেকচার শিট সমস্ত সাবজেক্টের বেসিক বই দেওয়া হবে। বিসিএস এর এক সেট বই মানে বড় মোটা। তো এই যে মনে করেন 10টা সাবজেক্টের বই গিফট পাবেন মাত্র 3000 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন। এবং এই যে দেখেন 3000 টাকার ভিতরে বই পাইবেন, ক্লাস পাবেন, এক্সাম ব্যাচটা পাবেন। 1 বছর ক্লাস করতে পারবেন, কতদিন জানেন? 1 বছর। তা জব মেডিসিন থেকে যদি 1 বছর ক্লাস করতে পারেন, সামনে বছর চাকরি হয়ে যাবে। যাদের এইজ আছে তাদের বলে দিচ্ছি, যাদের হাতে সময় খুবই কম, হ্যাঁ, তাদের বলি যে যদি কেউ থাকেন যে স্যার আমি 10 থেকে 20তম গ্রেডের একটা চাকরির জন্য আমি ট্রাই করতেছি স্যার, আমার একটা চাকরি লাগে, তা যাদের খুব দ্রুত চাকরি দরকার তাদের বলো 10 থেকে 20তম গ্রেডে একটা কোর্স করো, মাত্র 1250 টাকা দিয়ে একটা অনলাইনে এই একটা কোর্স করো। এর সাথে কিন্তু বই একদম লেকচার শিট বই ফ্রি পাবা, একটা কোর্স করো। এবার দেখো, যদি মনে করো না স্যার আমার এই সমাজসেবাটা করছি 1.5 মাস পর স্যার যে পরীক্ষাটা হবে সমাজসেবা 1.5 মাস পর, স্যার ইউনিয়ন সমাজকর্মী থেকে শুরু করে এগুলো যারা করছে স্যার এগুলো আমাদের একটু করেন, হ্যাঁ, ইউনিয়ন সমাজকর্মী বলি আরো যেগুলো আছে স্যার এগুলার একটু দয়া করেন আমাদের। তা দেখেন মাত্র আপনি সেক্ষেত্রে আপনি মাত্র 650 টাকা দিবেন, এর সাথে একদম হুবহু নতুন বইটা আমাদের এই সপ্তাহে যে নতুন বইটা আসছে, দেখেন এই নতুন বই হুবহু, এই বইটা একদম হুবহু পেয়ে যাবেন। এই বইটা কোর্সের সাথে একদম ফ্রি, হ্যাঁ, বই একদম কিন্তু বই কিন্তু একদম ফ্রি পেয়ে যাবে। এখন মনে করেন স্যার আমার বয়স 32 ওভার হয়ে গেছে, স্যার আমি কি করব? 32 বছর যাদের ওভার হয়ে গেছে, স্যার আমার জন্য কোনো কিছু আছে কিনা? হ্যাঁ, তোমার জন্য আছে, তোমার জন্য নিবন্ধন। আর নিবন্ধন যে একদম বয়স যাদের শেষ, নিবন্ধন একমাত্র ভরসা। তা নিবন্ধন এখানে একটা হলো সাবজেক্টিভ প্লাস একটা হলো জেনারেল, দুইটা পার্টে বিভক্ত। দুইটা কোর্স করলে আপনাকে 2500 টাকা নেবে। আর যদি মনে করেন আপনি একটা করবেন তাহলে ওটা 50% 1250 করে, ঠিক আছে এটা। আর যদি মনে করেন যে স্যার আমি প্রাইমারি অ্যাডভান্স কোর্সে ভর্তি পাবো, প্রাইমারি সামনে আমি প্রাইমারি প্রধান শিক্ষক পরীক্ষা দিব বা প্রাইমারি অ্যাডভান্স কোর্সটা আমি করে রাখবো,
সেক্ষেত্রে আপনাকে 1650 টাকা পে করতে হবে। 1650 টাকা। এটাও কিন্তু লেকচার 4টা বই পাবেন, এখানে 4টা বই ফ্রি পাবেন, 4টা বই ফ্রি পাবেন। আর এখানে 2500 টাকার ভিতরে 3টা বই ফ্রি, মানে এখানে 4টা আর একটা 5টা বই ফ্রি পাবেন। এখানে 5টি বই ফ্রি পাবেন, 5টি বই ফ্রি পাবেন এখানে। কিন্তু এই 2500 টাকায় ভর্তি হলে নিবন্ধন কোর্সে 5টা বই ফ্রি পাবেন, একটা দুইটা না, 5টা বই ফ্রি পাবেন। আর প্রাইমারি কোর্সে ভর্তি হলে 1650 টাকা, এখানে 4টা বই ফ্রি পাবেন। আর সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী ভর্তি হলে একদম একটা বই, একদম সকল সাবজেক্টে একটা বই, সাজেশনমূলক বই, এটা ফ্রি পাবেন। আর ক্লাসগুলো 4টা সাবজেক্টে, বাংলা, অঙ্ক, ইংরেজি, জিকের সমস্ত 4টা বাজে ক্লাস। আগামীকাল আমাদের ম্যাথমেটিক্সের ক্লাস ইমন স্যারের সাথে আপনাদেরকে সকাল 10টা থেকে শুরু হবে ক্লাস। তো আজকে যারা ভর্তি হবেন তাদেরকে বলবো যে তারা কিন্তু ভর্তির কাজটা কমপ্লিট করে ফেলবেন আজকে। যদি না পারেন খুব সকালে উঠে ভর্তির কাজটা কমপ্লিট করবেন। যদি বলেন যে স্যার আমার তাহলে হটলাইন নাম্বারটা কি করবেন, হটলাইন নাম্বার আমি দিয়ে দিচ্ছি। আর আপনারা একটু কমেন্টের মাধ্যমে এখানে একটু নাম্বার দেন। আপনারা কি করবেন, যারা ভর্তি হতে চাচ্ছেন তারা আমার নাম প্রথম অক্ষর এটা লিখে আপনি এরকম ফোন নাম্বার কমেন্টে লিখে দেন, যেমন 01-901 এটা এই দিয়ে দেন, দ্রুত লেখেন। যারা ভর্তির জন্য সিদ্ধান্ত নেবেন তারা একটু নম্বরটা দিয়ে দেন এখানে, দ্রুত লেখেন। স্যার আমার বয়স নাই, কি বুড়ো হয়ে গেছে স্যার, আমার 33 চলে। নাইমা তুমি নিবন্ধন, যাদের 33 চলে তারা নিবন্ধন করবা। আমার 11 বছর আছে, যাদের 11 বছর আছে আমি বললাম তারা বিশেষ প্রস্তুতি নাও, জীবনে অনেক কিছু শিখবেন। বিশেষ প্রস্তুতি নেন, 11 বছর অনেক কিছু শিখতে পারবেন। তো যারা মনে করেন ভর্তি হবে যে না স্যার আমি আপনাদের একটা কোর্সে ভর্তি, সবচেয়ে ছোট্ট একটা করে দেখো, বেশি লাগবে না, হ্যাঁ পারলে বিসিএস একটা করে দেখো। আর যদি মনে করো না স্যার একটু ট্রায়াল দিই, জব ভ্যাকেন্সি ট্রায়াল দিই, গেলে 650 টাকা যায় যাক। আমরা কিন্তু আগে এরকম লটারি কিনতে গেলাম, ওই কম টাকাটা কিনতাম, গেলে এটা যায় যাক, মনে দুঃখ থাকে না। তো আমরা কিন্তু একটু ট্রায়াল দিতাম আগে, তাই না? তো তুমি একটা ট্রায়াল দিতে পারো, মনে করো ছোট্ট একটা কোর্সে 650 টাকা দিয়ে শুধু সমাজসেবার কোর্সটা ভর্তি হও। এই কোর্সটা তুমি 1.5 থেকে 2 মাস করো, এরপর সিদ্ধান্ত বিসিএস এ নাও, অন্য কোর্সে যাও। তুমি এটা ছোট্ট একটা কোর্স করো, টাকা গেলে 650 যাবে, বেশি তো আর যাবে না। বইও পাবেন, ক্লাসও পাবেন, গালি দিলে ধুমাইয়া দিতে পারবেন। যদি ক্লাস খারাপ হয় তাহলে গালিও দিতে পারবেন ফ্রিতে। 650 টাকা মনে তেমন একটা কষ্ট থাকবে না, ঠিক আছে না? মনে কোনো কষ্ট থাকবে না, বলেন। এই যে আফরোজাকে তিনি কিন্তু নাম্বার শেয়ার করেছেন, নাম্বার দিয়ে যে স্যার আমি নাম্বার শেয়ার, থ্যাংক ইউ আফরোজাকে, অনেক ধন্যবাদ। দ্রুত 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 স্যার মেঘের ছোঁয়া স্যার আমার 4 বছর আছে, আপনাকে দয়া করে বলে আপনি একটু বিশেষ প্রস্তুতি নেন, ভালো হবে ভাই, ভালো হবে। হ্যাঁ আতিক স্যার আমারও 4 বছরের মতো আছে, কোনটা ভালো হবে আপনি নেন, যখন যেটা থাকবে সেটা দিয়ে দেবে। 11 মান্থ আছে, শফিক তো ইসলাম 11 মাস আছে, তোমার বিশেষ প্রস্তুতি নেওয়ার দরকার নেই ভাইয়ারা, পুরো তুমি অন্য কোর্সের দিকে নজর দাও, 10 থেকে 20তম গ্রেডে নজর দাও। দ্রুত লাগো স্যার সমাজসেবায় ভর্তি হলে রাতে কয়টা ক্লাস করতে পারবো? রাতে আপনি ক্লাস, কার্তিক সরকার আপনি রাতে 8টায় ক্লাস করতে পারবেন। যারা মনে করেন দিনে ব্যস্ত থাকেন তারা রাত 8টায় করেন, রাত 8টার বাজে ভর্তি। আর যারা কোনো কাজ নাই তারা সকাল 10টায় করেন, হয় সকাল 10টায় না হয় রাত 8টার বাজে ক্লাস করেন, সবচেয়ে ভালো হবে। 33 বছর সাদাত হোসেন আপনি নিবন্ধন করেন, যাদের 32 প্লাস হয়ে গেছে তার ধুমাইয়া নিবন্ধন, কোনো কথা নাই। 32 পার হয়েছে তারা ধুমাইয়া নিবন্ধন করেন, ঠিক আছে? বই আরো পাবেন, বই আরো পাবেন। স্যার কেবল অনার্স ফাইনাল দিলাম, তোমার জন্য বিসিএস অনার্স ফাইনাল দিছো, তোমার 100% করে তুমি বিসিএস এর দিকে নজর দাও। আর যদি মনে করো বিসিএসটা করো, আর সমাজসেবা যদি অ্যাপ্লাই করে থাকো এইচএসসি পাস দিয়ে, তোমাদেরকে বলবো তোমরা বিসিএস কোর্সটা করো, পাশাপাশি সমাজসেবার এই কোর্সটা করো, এই দুইটা করো, আর কিচ্ছু লাগতো না। যেহেতু সমাজসেবা অ্যাপ্লাই করে ফেলছেন, এইটা করেন, তাহলে আর কিচ্ছু লাগবে না। আজকের বই বিজয়ী আছে, আজকের বই বিজয়ীর নাম আমার তালিকা আমার হাতে আছে। ওখানে গুগল ফর্মটা, যাদের আর্থিক সমস্যা থাকবে তাদের আর্থিক সমস্যার কথা ওখানে সুন্দর মতো দিয়ে দিবা। তা আজকের পুরস্কার বিজয়ীর নাম আমাদের মমিনুল স্যারের পেজ থেকে একজন পেয়েছেন, ওনার নাম জেসমিন আক্তার। আজকে পুরস্কার বিজয়ী জেসমিন আক্তার, বই বিজয়ী জেসমিন আক্তার একজন আছেন আমাদের, জেসমিন আক্তার 1 নাম্বার পুরস্কার বিজয়ী, বই বিজয়ী জেসমিন আক্তার, JASMIN জেসমিন আক্তার, AKSRTE জেসমিন আক্তার, হ্যাঁ বই বিজয়ী। এরপর মানিক মন্ডল, তিনিও হলো সমাজসেবার বই বিজয়ী, MANIK মানিক মন্ডল। মানিক মন্ডল আসো, হাত জাগাও, মানিক মন্ডল থাকার কথা, তোর তো আমি দেখি প্রতিদিন, ও আজকে একটা বই পাইছে, তুমি আমার বিরিয়ানি খাওয়াও। এরপরে আছেন আমাদের নূরজাহান কিন্তু বিখ্যাত একটা উপন্যাস, নূরজাহান ইমদাদুল হক মিলনের বিখ্যাত একটা উপন্যাস হলো নূরজাহান, JASN নূরজাহান, তিনিও কিন্তু বই বিজয়ী। এরপরে আছেন 4 নাম্বার আছে HM শাহিন খান, শাহ
SIN শাহিন খান, KSN খান। দ্রুত লেখো। এই হলো আজকে আমাদের বই বিজয়ী 4 জনের নাম। আপনারা এই 4 জন কি করবেন, 019015199501 এই নাম্বারে হটলাইন নাম ঠিকানা দিয়ে দিবেন। দ্রুত লেখেন। শফিকুল ইসলাম স্যার 6 বছর আছে, গুড। আর যারা আমাদের এখানে কোর্সে ভর্তি হবেন, চিন্তা করেন না, জীবনে অনেক জায়গায় যদি প্রতারিত হন, আমি বলছি অন্য প্রতিষ্ঠানে যারা ভর্তি হয়ে অফলাইনে বা অনলাইনে ভর্তি হয়ে যদি কোনো প্রতারিত হয়ে থাকে, তারা জব মেডিসিনে ভর্তি হন, জীবনে ঠকবেন না, অন্তত পক্ষে জীবনে ঠকবেন না। অনেকে 14,000 25,000 টাকা ফাউন্ডেশন ব্যাচে BCS কোর্স করেন, তাদেরকে বললাম ওইখানে কট খাইছেন, কট খাওয়ার দরকার নাই, জব মেডিসিনে আসেন, দেখবেন বেস্ট সার্ভিসটা আপনি পাবেন। প্রাইমারি নিবন্ধন প্রতিটার জন্য কি আলাদা আলাদা প্রস্তুতি জেনারেলের জন্য? হ্যাঁ, আলাদা প্রস্তুতি নিতে হবে। এবার আমরা কি করতে, যারা নিবন্ধনের জেনারেল পারে 4টা বই আলাদা করতেছি নতুন। প্রাইমারির জন্য আমরা আলাদা 4টা বই করতেছি সবার জন্য। প্রাইমারির জন্য আলাদা 4টা বই করতেছি, নিবন্ধনের জন্য আলাদা 4টা বই করতেছি, নিবন্ধনের জন্য আলাদা, প্রাইমারির জন্য আলাদা। এটা আপনাদের জন্য সুখবর। যারা ভর্তি হবে নতুন 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 স্মেলের বই পাবেন, মানে নিবন্ধনের নতুন যে সিলেবাস দেবে, নতুন সিলেবাসের আলোকে বই পাবেন। তা 4টা বই পাবেন আপনার, 4টা সাবজেক্টের, প্লাস আপনার সাবজেক্টই পাবেন একটা, এই জন্য 5টা বই। আবার যারা প্রাইমারি পরীক্ষা দেবেন তাদের জন্য নতুন স্মেলের বই ছাপাচ্ছি। তো নতুন স্মেলের যে বই প্রাইমারির জন্য, সেটা 4টা বই আলাদা আলাদা করে, 4টা বই আপনাদের গিফট দিব, এবার আপনাদের ফ্রি দিব এরকম আলাদা আলাদা। আর BCS এর জন্য 10টা বই আলাদা করে তৈরি করা হয়েছে, সবকিছু বেশি বেশি দিব এবার। হ্যাঁ, দ্রুত লেখে। লিখছে 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 লিখছে, আজকে বুক পাইলাম না। আছে এই রাখো, মানিক মন্ডল কই, হাত জাগাও। এরা কই জেসমিন আক্তার, তিনি কিন্তু মমিনুল স্যারের পেজ থেকে ইনি পেয়েছেন। জেসমিন আক্তার কই, হাত জাগাও। জেসমিন আক্তার কই, হাত জাগাও দ্রুত। তারপর মানিক মন্ডল কই, হাত জাগাও। মানিক মন্ডল তো সবসময় দেখি ক্লাসে, এখন দেখি না কেন? ওরা মনে হয় একটু ভাত খেতে গেছে। নূরজাহান কই, হাত জাগা। নূরজাহান, এই যে স্যার বই পেয়েছি আলহামদুলিল্লাহ, এই যে নূরজাহান পেয়ে গেছে। নূরজাহান তিনি লাভ রিয়াক্ট দিছে, ওকে বেবি, নূরজাহানকে পাওয়া গেছে, নূরজাহান পেয়ে গেছে। তা নূরজাহান উপন্যাসটিকার ইমদাদুল হক মিলন না? এবার HM শাহিন খান, দ্রুত দ্রুত। শাহিন খান কই, শাহিন খান কই, শাহিন খান কই? আচ্ছা, যাই হোক, আপনারা এত স্যার BCS এর কি নতুন করে ভর্তি হতে হবে? 47 ছিলাম। হ্যাঁ, 47-এ ছিলে অবশ্যই নতুন ভর্তি হতে হবে, হবে না? তুমি যদি একটা বিয়ে করো, আর একটা বিয়ে করতে হলে তো নতুন করে করতে কবুল করতে হবে না? তা নতুন, হ্যাঁ, 52তম BCS ভর্তি হলে নতুন 3000 টাকা লাগবে, সেজন্য তোমাকে 3000 টাকা পে করতে হবে, বই সহ 3000 টাকা তোমাকে পে করতে হবে। ক্লিয়ার? 3000 টাকা পে করতে হবে। নাতাশা ইসলাম, আর কেউ আছেন? আর কেউ আছেন? দ্রুত বলো, দ্রুত। আর কোনো কমেন্ট? অনেকগুলা শেয়ার করলাম, বাট বুক পেলাম না একদিন। আরে হালিমা খাতুন বিথি, আজকে পাইলা না তুমি? পাবা, একদিন পেয়ে যাবা, দেখবা একসময় পেয়ে যাবা। হ্যাঁ, পেয়ে যাবা, সবাই আচ্ছা, যাই হোক, আজকে সর্বোচ্চ শেয়ারকারী এতক্ষণ যারা আমাদের সাথে। আর এখানে একটা মানে একটা গুগল ফর্ম দেওয়া থাকে, যাদের আর্থিক সমস্যা থাকে তাদের জন্য আমরা কম টাকায় ভর্তি নিই। তা যাদের কিছু কিছু আর্থিক সমস্যা থাকে তারা অবশ্যই এখানে পূরণ করে দেবে। আগামীকাল আপনি এই নাম্বার, এই যে হটলাইন নাম্বার, এই নাম্বারে কল দিবেন, এই নাম্বার কল দিয়ে নাম ঠিকানা দিয়ে দিবেন, নাম টাকা দিয়ে দিলেই হবে। আর আগামীকাল আপনারা সকাল 10টায়, আগামীকাল সকাল 10টায় ক্লাস হবে আপনাদের ইমন স্যারের সাথে ম্যাথমেটিক্সের ক্লাস। আগামীকাল বিকাল 3টায় ক্লাস হবে ম্যাথমেটিক্স ক্লাস, এবং সন্ধ্যা 7টায় ক্লাস, 8টায় ক্লাস হবে আপনাদের সাথে ক্লাস, এবং 9:50 আপনাদের সাথে দেখা হবে। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সাথে। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। যতনে রাখি